আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহ। আজকে আমাদের আহ, একটু কম্প্রিহেনসিভ কোর্স। কম্প্রিহেনসিভ কোর্স মানে হচ্ছে রিস্ক ম্যানেজমেন্টের একটা আমরা এটা আমাদের রিস্ক ম্যানেজমেন্টের থার্ড ক্লাস। এর আগে আমরা দুইটা ক্লাস করেছি। প্রথম ক্লাসে আমরা বিভিন্ন কোয়েশ্চেন প্যাটার্ন নিয়ে আলোচনা করেছি। সেকেন্ড ক্লাসে আমরা মডিউল এ নিয়ে কথা বলেছি। থার্ড ক্লাস আজকে আজকে আমরা মডিউল বি নিয়ে কথা বলবো। ইন দ্য মিন টাইম মডিউল এটা আমরা আবার একটু রিভিউ করব, মানে সবাই একটু রিভিউ করব 5 মিনিটস। যারা জয়েন করছেন তারা মানে আপনাদের কোনো জায়গায় যদি কোনো প্রবলেম থাকে প্লিজ আপনারা আবার রিপিট করবেন বা আবার আপনারা কোয়েশ্চেন করবেন। বাট খুব ইম্পর্টেন্ট, কেন আমি রিভিউ করছি প্রথম মডিউলটা আবার, কারণ রিস্ক ম্যানেজমেন্টে একটা প্রবলেম বরাবরই আপনারা পরীক্ষা ফেস করবেন, সেটা হচ্ছে রিপিটেড কোয়েশ্চেন। রিপিটেড কোয়েশ্চেন মিনস আপনাদের মনে হবে এই কোয়েশ্চেনটা আপনি মনে হয় কোথাও পড়েছেন। আসলে মানে ব্রড সেন্সে যদি আমি বলি, আমরা তো আসলে এই সাবজেক্টে পড়ার চেষ্টা করছি হাউ রিস্ক শুড বি ম্যানেজ, রিস্ককে কিভাবে ম্যানেজ করতে হয়, এটাই আমরা মূলত এই চ্যাপ্টারে পড়ছি। সো এই একটা চ্যাপ্টার রিস্ক ম্যানেজমেন্টের ডিফারেন্ট টাইপস অফ মডিউল, মেথড, মুড নিয়ে কথা বলা হয়। ঘুরে ফিরে এক জিনিস, একটা প্রবলেম, সবকিছু মিলে একটা জিনিস। এজন্য প্রচুর পরিমাণ আপনি একটা প্রশ্ন পড়ার পরে আপনার মনে হবে এটার সাথে ওইটার কোনো সম্পর্ক আছে, এটার সাথে ওইটার কোনো সম্পর্ক আছে, বা এই প্রশ্নের সাথে ওই প্রশ্নের মনে হয় কোনো লিঙ্ক আছে। এই টাইপের মানে আপনার মধ্যে কাজ করবে। সো ওই কাজটা দূর করার জন্যই আমাদের প্ল্যানটা এরকম যে আমরা মানে নিজেরা নিজেরা ডিসকাস করে করে পড়বো। তাহলে ওই পড়াটা লং টাইম আমার মাথায় থাকবে, এবং পরীক্ষার হলে লিখতে গিয়ে আমার একটা কোয়েশ্চেনের সাথে অন্য কোয়েশ্চেনের পারপ্লেক্সিটি বা অন্য কোনো ধরনের কোনো কনফিউশন ক্রিয়েট হবে না। সো আমরা স্টার্ট করছি। প্রথমে মডিউল এটা রিভিউ করছি। মডিউল এটা একদম শুরুতে আমরা ক্লাসে যখন গতকালকে শুরুতে পড়েছিলাম রিস্ক এবং রিটার্নের মধ্যে সম্পর্ক কি, অথবা এটা যদি ফর্মাল কোয়েশ্চেন আসে তাহলে আসতে পারে রিস্ক এবং রিটার্নের মধ্যে পার্থক্য কি। রিস্ক এবং রিটার্নের মধ্যে পার্থক্য কি, রিস্ক এবং রিটার্নের মধ্যে পার্থক্য কি, এটা পার্থক্যের প্রশ্নটার জন্য ইম্পর্ট্যান্ট। সাবসিকুয়েন্টলি রিস্ক এবং রিটার্নের ডেফিনিশন টাইপেরও আসতে পারে। তার মানে রিস্ক এবং রিটার্নের সম্পর্ক বা দুইটার মধ্যে পার্থক্য, পার্থক্যের মধ্যে আসতে পারে, সিঙ্গেল ডেফিনিশনের মধ্যে আসতে পারে। রিস্ক ম্যানেজমেন্ট প্রসেস বলতে কি বোঝায়, রিস্ক ম্যানেজমেন্ট প্রসেসের স্কোপটা কি, এটা আমরা দেখেছি। রিস্ক এবং রিটার্নের ক্ষেত্রে সম্পর্ক আমরা দেখেছি এটা সমমুখী সম্পর্ক, অর্থাৎ রিস্ক যদি বাড়ে তাহলে রিটার্নও বাড়ে, রিস্ক যদি কমে তাহলে রিটার্নও কমে। রিস্ক এবং রিটার্ন কাকে বলে, রিস্ক এবং রিটার্নের মধ্যে পার্থক্য কি, এটা পড়েছি প্রথমে। তারপরে রিস্ক ম্যানেজমেন্ট প্রসেসটা বলতে কি বোঝায়, রিস্ক ম্যানেজমেন্ট প্রসেসের স্কোপটা কি সেটা পড়েছি। রিস্ক ম্যানেজমেন্ট প্রসেস হচ্ছে টোটাল এই যে রিস্কের কথা একটু আগে আমরা আলোচনা করেছি, এই রিস্কটা যেভাবে ম্যানেজ করা হয় সেটাকে রিস্ক ম্যানেজমেন্ট প্রসেস বলা হয়। রিস্ক ম্যানেজমেন্ট প্রসেসে বিভিন্ন ধরনের ইনগ্রিডিয়েন্ট বা ইন্ডিকেটর বা বা বিভিন্ন ধরনের কম্পোনেন্ট এখানে অ্যাড করা হয়। এই কম্পোনেন্টগুলির মধ্যে আছে স্পেসিফিক পার্সনদেরকে এখানে ইনভলভ করা হয়। তারপরে হচ্ছে বিভিন্ন ধরনের টেকনোলজিকে এখানে অ্যাডাপশন করা হয়, বিভিন্ন প্রসেসকে এখানে ইভ্যালুয়েটেড করা হয়, নলেজের ব্যাপারে এখানে প্রায়োরিটি দেওয়া হয়, এবং বিভিন্ন ধরনের সিস্টেমেটিক স্ট্র্যাটেজি, প্ল্যান, রেগুলেশন, পলিসি, প্রসিডিওরকে এখানে অ্যাপ্লাই করা হয়। সবকিছু অ্যাপ্লাই করার কারণ হচ্ছে প্রপার ওয়েতে রিস্কটা আইডেন্টিফাই করা, তারপরে রিস্ক ম্যানেজ করা, রিস্ক ম্যানেজ করার জন্য যত ধরনের স্কোপ আছে সকল ধরনের স্কোপ নিয়ে কাজ করা। এটা পড়েছি আমরা প্রথম প্রশ্নে, অর্থাৎ গতকালকের শুরুতে আমরা এই প্রশ্নটা পড়েছিলাম। গতকালকে শুরুতে এই প্রশ্নটা পড়েছিলাম। 2 নম্বর প্রশ্ন হিসেবে আমরা পড়েছিলাম হোয়াট ইজ রিস্ক অ্যাপেটাইট। আমি বলেছি রিস্ক অ্যাপেটাইট থেকে একটা প্রশ্ন আসবেই মাস্ট। তাহলে রিস্ক অ্যাপেটাইট আমরা আসলে পড়েছিলাম কি, প্রথমত হোয়াট ইজ রিস্ক অ্যাপেটাইট ডেফিনেশনটা লাগবে। এই অংশটুকু নট রিকোয়ার্ড। রাইট দ্য অবজেক্টিভস অফ রিস্ক অ্যাপেটাইট, রিস্ক অ্যাপেটাইটস এর অবজেক্টিভসটা পড়ার দরকার নাই। হোয়াট আর দ্য ক্রাইটেরিয়া অফ রিস্ক অ্যাপেটাইট, রিস্ক অ্যাপেটাইটের ক্রাইটেরিয়াগুলি আলোচনা করো। ইট ইজ ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। রিস্ক অ্যাপেটাইটের ক্রাইটেরিয়া, রিস্ক অ্যাপেটাইটের ক্রাইটেরিয়া বা রিস্ক অ্যাপেটাইট ক্রাইটেরিয়া ফ্রেমওয়ার্ক, রাইট দ্য রিস্ক অ্যাপেটাইট ক্রাইটেরিয়া ফ্রেমওয়ার্ক। রিস্ক অ্যাপেটাইটের ফ্রেমওয়ার্ক মানে কোন কোন জিনিসের উপর বেস করে রিস্ক অ্যাপেটাইট গঠিত, রিস্ক অ্যাপেটাইটের ফ্রেমওয়ার্ক। দেন আমরা পড়েছি রিস্ক অ্যাপেটাইট স্টেটমেন্ট, কিভাবে রিস্ক অ্যাপেটাইট স্টেটমেন্ট তৈরি করা হয়, সেটার মধ্যে কোন কোন ইনফরমেশন থাকে। তারপরে আমরা পড়েছি রিস্ক অ্যাপেটাইটের ক্ষেত্রে কোন কোন এরিয়াকে কনসেন্ট্রেট করা হয়। কথাটা কি খুব কঠিন, মানে তিনটা ওয়ার্ড কি পার্থক্য আমরা বুঝতে পারবো না? প্রথমে রিস্ক অ্যাপেটাইট ডেফিনিশন, তারপরে হচ্ছে
রিস্ক অ্যাপেটাইটের ফ্রেমওয়ার্ক, রিস্ক অ্যাপেটাইটের এরিয়া, রিস্ক অ্যাপেটাইট স্টেটমেন্ট। তার মানে রিস্ক অ্যাপেটাইটের ভিতরে তিনটা জিনিস: রিস্ক অ্যাপেটাইট ফ্রেমওয়ার্ক, রিস্ক অ্যাপেটাইট এরিয়া, রিস্ক অ্যাপেটাইট স্টেটমেন্ট। ফ্রেমওয়ার্কের মধ্যে আমরা কাজ করি। রিস্ক অ্যাপেটাইট করার জন্য আমাদের আসলে কারা কারা সেটার মধ্যে ইনভলভ থাকে আমরা দেখেছি। রিস্ক অ্যাপেটাইট ফ্রেমওয়ার্কের মধ্যে বোর্ড অফ ডিরেক্টরদের কথা বলা হয়, কোন কোন জিনিস আলোচনা করা হয়, স্টেক হোল্ডারদের ডিমান্ডের কথা বলা হয়, কতটুকু আমরা টলারেন্স নিতে পারবো সেটাকে কনসিডার করা হয়। তারপরে আমার টেকনোলজিক্যাল বলেন, হিউম্যান বলেন, পিপল বলেন, আমাদের রিসোর্সের কি স্ট্রাকচার সেটা বলা হয়, রিস্ক রেজিস্টারটা এখানে কনসিডার করা হয়। এগুলো হচ্ছে রিস্ক অ্যাপেটাইটের ফ্রেমওয়ার্ক। তারপরে আমরা বলেছি রিস্ক অ্যাপেটাইট স্টেটমেন্টটা কিভাবে তৈরি করা হয়। রিস্ক অ্যাপেটাইট স্টেটমেন্ট তৈরি করতে গেলে কোন কোন জিনিসগুলিকে কনসিডার করতে হবে, কোন কোন ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টগুলি দিতে হবে, কোন কোন ডেটাকে কনসিডার করতে হবে, সকল কিছু এখানে আলোচনা করা হয়। এবং এর পাশাপাশি রিস্ক অ্যাপেটাইটের স্টেটমেন্ট তৈরি করার সময় লোন রিকভারির ক্ষেত্রে কতটুকু দিতে হয়, সেন্ট্রাল ব্যাংকে কোথায় দিতে হয়, ডসে দিতে হয়, সেক্ষেত্রে যদি কোনো অ্যামেন্ডমেন্টের ইস্যু থাকে সেটাকে কিভাবে করতে হয়। মানে ইট ইজ ফ্রিকুয়েন্ট বাট ক্লিয়ার কনসেপ্ট। এখন আপনি যদি পরীক্ষার হলে আসার পরে পরীক্ষা থেকে বের হয়ে এসে আমাকে যদি বলেন যে ভাইয়া রিস্ক অ্যাপেটাইট ফ্রেমওয়ার্ক আসছে, আমি রিস্ক অ্যাপেটাইট স্টেটমেন্ট দিয়ে আসছি, তাহলে এটা কি আমার দোষ হবে? মানে এটা কি পড়ার দোষ হবে? এটা ডেফিনেটলি আপনার দোষ। কারণ আমি পড়ার সময় বারবার তিনটা জিনিসের পার্থক্য ভেঙে বলে দিচ্ছি, কারণ এই তিনটা জিনিস থেকে একটা জিনিস আসবে। তিনটা জিনিস থেকে যখন একটা জিনিস পরীক্ষায় আসে, তখন যখন পরীক্ষা আসে রিস্ক অ্যাপেটাইট মাথায় ঢুকলে আপনার সাথে সাথে চলে আসে রিস্ক অ্যাপেটাইট, এটা জানি কি বললো, এটাকে ফ্রেমওয়ার্ক লিখবো না স্টেটমেন্ট লিখবো না এরিয়া লিখবো। বাট যখন আমরা পড়ছি আমি কিন্তু ক্লিয়ার বলে দিচ্ছি তিনটা আলাদা জিনিস। ফ্রেমওয়ার্ক মানে কি কি জিনিস নিয়ে গঠিত হয়, স্টেটমেন্ট কোন কোন ইনফরমেশনের উপর বেস করে স্টেটমেন্টটা কিভাবে করি হয়, কোন প্রসেসে যায়, রিস্ক অ্যাপেটাইট এরিয়া কোন কোন এরিয়ার জিনিসগুলিকে কনসিডার করা হয়। আমরা দেখবো রিস্ক অ্যাপেটাইট এরিয়াতে অপারেশনাল এক্সপেন্স, ক্যামেলস রেটিং, কোর রিস্ক রেটিং, ওভারঅল গ্রোথ, ক্রেডিট কনসেন্ট্রেশনাল রিস্ক, এনপিএল ভলিউম, ক্যাশ রিকভারি, রেসিডুয়াল স্ট্রাকচার, রাইট অফ স্ট্রাকচার, ইন্টারেস্ট ওয়েভারের স্ট্রাকচার, ফ্রড, ফরজারি, ইন্টারেস্ট রেট, এগুলিকে কনসিডার করা হয়। মোস্ট কমন, খুব টাফ না, কমন। বাট পরীক্ষায় কিন্তু রিস্ক অ্যাপেটাইটের তিনটা পার্ট থেকে একটা পার্ট আসবে, ওপেন ডিক্লেয়ার। সো আমি ডিক্লারেশন দিয়ে দিয়েছি তিনটা পার্ট থেকে একটা পার্ট আসবে। এবার আপনার রেসপন্সিবিলিটি হচ্ছে তিনটা পার্ট থেকে যেটা আসে সেইটা অনুযায়ী অ্যান্সার লেখা। সো কোয়েশ্চেন নাম্বার 2 কমপ্লিটলি রিস্ক অ্যাপেটাইট রিলেটেড। এখানে আমরা রিস্ক অ্যাপেটাইটের তিনটা জিনিস নিয়ে আলোচনা করেছি। একটা হচ্ছে রিস্ক অ্যাপেটাইট কাকে বলে, ডেফিনেশন তো অ্যাজ ওয়েল। তারপরে হচ্ছে রিস্ক অ্যাপেটাইটের এরিয়া, রিস্ক অ্যাপেটাইট স্টেটমেন্ট, রিস্ক অ্যাপেটাইট ফ্রেমওয়ার্ক। প্রথম প্রশ্নতে আমরা পড়ে আছি রিস্ক এবং রিটার্ন বলতে কি বোঝো, তাদের মধ্যে সম্পর্ক অথবা তাদের মধ্যে পার্থক্য। রিস্ক ম্যানেজমেন্ট প্রসেস বলতে কি বোঝো, রিস্ক ম্যানেজমেন্ট প্রসেসের স্কোপ। সো দুইটা প্রশ্ন শেষ হয়েছে আমাদের। এই দুইটা প্রশ্ন আমরা প্রথম দিন পড়ে আসছিলাম। লাস্ট 3 নম্বর প্রশ্ন হিসেবে আমরা যেটা পড়েছিলাম সেটা হচ্ছে রিস্ক কালচার বলতে কি বোঝায়। হোয়াই শুড রিস্ক কালচার গিভেন ইন ইম্পর্টেন্ট, রিস্ক কালচার একটা প্রতিষ্ঠানের জন্য গুরুত্বপূর্ণ কেন? এটা পার্থক্য টাইপের কোয়েশ্চেন আসার সম্ভাবনা নাই, এটাতে ডেফিনেশন টাইপের কোয়েশ্চেন আসারও সম্ভাবনা নাই, এটা রিস্ক কালচারের কেস স্টাডি আসার সম্ভাবনা নেই, কোনো ম্যাথ আসার সম্ভাবনা নেই। এটা স্ট্রেট ফরওয়ার্ড একটা ফর্মাল ব্রড কোয়েশ্চেন আসবে। সো রিস্ক কালচার কাকে বলে? রিস্ক কালচার হচ্ছে, আমরা বলেছিলাম একটা এক্সাম্পল হিসেবে আমরা মনে রেখেছি যে ইভিএল, ব্র্যাক ব্যাংক এবং ইভিএল, ব্র্যাক ব্যাংক, এসআইভিএল, একটা নির্দিষ্ট টাই পড়তে হয় সবাইকে। এই টাই পড়াটা তাদের একটা কালচার। আরেকটা আছে রিস্কের ক্ষেত্রে কালচার, রিস্কের ক্ষেত্রে কোনটাতে কি রিস্ক এটা সবাই একসাথে অ্যাকনলেজ করার প্রসেসটাকে রিস্ক কালচার বলা হয়। আমরা এটাতে একদম হাই ভোল্টেজলি একটা এক্সাম্পল দিয়েছিলাম। সেটা হচ্ছে অ্যাকাউন্ট ওপেন করার সময় আমরা বলেছি যে সকল কাস্টমারের রিস্ক লেভেলটা 15 বা 15-এর নিচ তাদেরকে বলা হয় লো রিস্কি কাস্টমার। যে সকল কাস্টমারের রিস্ক লেভেলটা 15 বা 15-এর বেশি তাদেরকে আমরা বলি হাই রিস্কি কাস্টমার। সো যেই ব্যাংকে কাস্টমার অ্যাকাউন্ট ওপেন করতে হবে, একজন স্বর্ণ বিক্রেতা যেখানে অ্যাকাউন্ট ওপেন করতে যাবে তার রিস্ক লেভেলটা হাই রিস্ক হবে। কারণ ওই ক্যাটাগরি যখন যোগ করব তখন তার দেখবো যে তার পয়েন্ট 16 বা 17 বা 18 আসছে। তাহলে 16, 17 বা 18 যখন আসে, যে ব্যাংকে যান না কেন, মানে ইন রেসপেক্ট অফ এনি ব্যাংক, ইন রিগার্ডস অফ এনি ব্যাংক, ইরেসপেক্টিভ অফ এনি ব্যাংক, আপনি যেখানেই জানেন না কেন আপনি দেখবেন যে সেই ব্যাংকে আপনাকে বলবে ইউ আর এ হাই রিস্ক কাস্টমার। এই যে রিস্ক রিলেটেড ইস্যু অ্যানিমাসলি সবাই ডিসিশন নিচ্ছে, কনসেনসাসলি সবাই ডিসিশন নিচ্ছে যে ইয়েস ইট ইজ রিস্কি, সেটাকে আমরা বলবো রিস্কি। এবং এই কালচারটা যে প্রত্যেকটা ব্যাংকের মধ্যে বিদ্যমান এটাকে বলা হয় রিস্ক কালচার। মানে
ব্র্যাক ব্যাংকে গেলে একজন স্বর্ণকার ব্র্যাক ব্যাংকে অ্যাকাউন্ট ওপেন করতে গেছে, সে ব্র্যাক ব্যাংকে যেমন হাই রিস্কি কাস্টমার হবে, সে ওয়ান ব্যাংকে আসতে হাই রিস্কি কাস্টমার হবে, সে সিটি ব্যাংকে গেলেও হাই রিস্কি কাস্টমার হবে। একজন তারেক রহমানের মেয়ে যদি সিটি ব্যাংকে অ্যাকাউন্ট ওপেন করতে আসে, হি উইল বি ট্রিটেড অ্যাট পেপস। সে যদি সিটি ব্যাংকে যায় পেপস, সে যদি ব্র্যাক ব্যাংকে যায় পেপস। এই যে সব জায়গায় রিস্কটাকে কনসেনসাসলি নেওয়া, সর্বসম্মতভাবে রিস্ক হিসেবে ট্রিট করা, এটাকে বলা হয় রিস্ক কালচার। মানে সবাই একটাতে অভ্যস্ত থাকে, এটি বলা রিস্ক কালচার। সুতরাং যদি ইন্ডাস্ট্রিতে এই রিস্ক কালচারটা সত্যিকার অর্থে অ্যাডপ্ট করা যায়, তাহলে রিস্ক লেভেলটা অনেকখানি কমানো সম্ভব হয়। এটা হচ্ছে রিস্ক কালচারের গুরুত্ব। তাহলে 3 নম্বর প্রশ্ন পড়েছি আমরা, রিস্ক কালচারের গুরুত্ব কি। এবং রিস্ক কালচারের ক্ষেত্রে আমরা বলেছি যে রিস্ক কালচারটা আসলে রিস্কটা কিভাবে ডিজাইন করা হয়। 4 নম্বর প্রশ্ন আমরা পড়েছিলাম রিস্ক গভর্নেন্স। রিস্ক গভর্নেন্স রিস্ক গভর্নেন্সের ক্ষেত্রে 3 লাইন অফ ডিফেন্স রয়েছে। রিস্ক গভর্নেন্স কিভাবে করা হয়? রিস্ক গভর্নেন্স আসলে করা হয় বিভিন্ন রকমের পলিসি, প্রসিডিওর, প্রসেস, মেকানিজমকে অ্যাপ্লাই করে রিস্কটাকে মিটিগেট করা বা রিস্কটাকে কমানোর চেষ্টা করার প্রসেসটাকে রিস্ক গভর্নেন্স বলা হয়। রিস্ক গভর্নেন্সের ক্ষেত্রে আমরা 3টা লাইন অফ ডিফেন্স পড়েছি। আমরা বলেছি এটা খুবই ইম্পর্টেন্ট বিকজ 3 লাইন অফ ডিফেন্স উইল ডিসকাসড ইন 2 কোয়েশ্চেন্স। ওয়ান ইজ রিস্ক গভর্নেন্স অ্যান্ড অ্যানাদার ইজ অপারেশনাল রিস্ক ম্যানেজমেন্ট। অপারেশনাল রিস্ক আমরা চ্যাপ্টার নম্বর 4-এ গেলেও এই 3 লাইন অফ ডিফেন্সটা পড়বো। পরীক্ষায় কিন্তু 3 লাইন অফ ডিফেন্স ইম্পর্টেন্ট, আইদার রিস্ক গভর্নেন্স অর অপারেশনাল রিস্ক। 3 লাইন অফ ডিফেন্সের ক্ষেত্রে 3টে ডিফেন্স কাজ করে। একটা হচ্ছে ফার্স্ট লাইন অফ ডিফেন্স, সেকেন্ড লাইন অফ ডিফেন্স, থার্ড লাইন অফ ডিফেন্স। ফার্স্ট লাইন অফ ডিফেন্স বিজনেস রিলেটেড অ্যাক্টিভিটিতে যারা কাজ করে তারা, যেমন ফ্রন্ট লাইনার হিসেবে যারা কাজ করে, অ্যাকাউন্ট ওপেনিং, ক্লিয়ারিং, ক্যাশে যারা কাজ করে, অথবা মানি লন্ডারিং প্রোটেকশনে যারা কাজ করে, ট্রেড বেস মানি লন্ডারিং প্রোটেকশনে যারা কাজ করে, দে আর বিজনেস অপারেশন, ফার্স্ট লাইন অফ ডিফেন্স। সেকেন্ড লাইন অফ ডিফেন্স হচ্ছে সাধারণত যারা স্ট্র্যাটেজিক প্ল্যানিং করে, তারা যেমন সিএডি, ক্যাড, সিআরএম, তারপরে হচ্ছে যারা আপনার ওই যে কাস্টমাররা ক্লাসিফাইড নন ক্লাসিফাইড, এটাকে জানি কি কি জানি বলে এটাকে, আহ, এটাকে খুব সুন্দর একটা নাম আছে ওই যে SMT, এসএমডি। আরেকটা আছে ওই যে এই কাস্টমার SMD, এসএমডি, এসএমডি বলে, স্যাম বলে স্যাম। কেমন বলে, আচ্ছা এক জি এক স্যার, ব্যাংকে এক এক নাম SMD, বলে। যারা আসলে স্যাম কাস্টমারের সাথে সরাসরি রিলেটেড না, কন্ট্রাক্ট ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট। ইয়েস, তারা সরাসরি কাস্টমারের সাথে রিলেটেড না, তারা আসলে কাস্টমারের পরবর্তী স্টেজে কাজ করে, তারা হচ্ছে সেকেন্ড লাইন অফ ডিফেন্স। থার্ড লাইন অফ ডিফেন্স হচ্ছে লাস্ট ডিফেন্স, যেটাকে আমরা অডিট ডিপার্টমেন্ট বলি। অডিট, আইদার কমপ্লায়েন্স অডিট অথবা জেনারেল অডিট, ইন্ডিপেন্ডেন্ট অডিট, এদেরকে আমরা থার্ড লাইন অফ ডিফেন্স বলা হয়। এটাকে অপারেশনাল সেক্টরে গেলে একটা চার্ট দেখানো হয়, আমরা এই জায়গাতে এটা দেখিয়েছি কিনা জানি না, ফোর্থ চ্যাপ্টারে আমরা দেখব যে ফোর্থ চ্যাপ্টারটা আমি একটু দেখাই আপনাদের, হ্যাঁ, তাহলে আপনাদের একটু কনফিডেন্স বাড়বে, যে বলবেন যে ভাইয়া যে বলছে একটা প্রশ্ন রিপিট হয়, বিশ্বাস হয় না, এটা তো বিশ্বাস হওয়ার কথা না। আহ, আমরা ইনশাল্লাহ নেক্সট ডে, পরের ডেটে ফোর্থ চ্যাপ্টারটা পড়বো। এই যে এটা হচ্ছে ফোর্থ চ্যাপ্টার, এই চ্যাপ্টারের নাম হচ্ছে অপারেশনাল রিস্ক ম্যানেজমেন্ট। হ্যাঁ, অপারেশনাল রিস্ক ম্যানেজমেন্ট। আচ্ছা, আপনাদের কিন্তু এই যে পার্ট 1, পার্ট 2 বলেন, 12টা, 13টা, 14টা সাবজেক্টের প্রত্যেক পেজের কোন জায়গায় কি আছে আই নো ভেরি ওয়েল, আমি কিন্তু খুব ভালো করে জানি, এবং কোন চ্যাপ্টারের কোনটা আসলে পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট আই নো ভেরি ওয়েল। ঠিক আছে, সো রিলে অন মি। আমি আপনাদেরকে যে গাইডলাইনটা দিই, প্লিজ কর্ডিয়ালি অ্যাকসেপ্ট করেন। দেখবেন যে আপনি পরীক্ষায় ক্লাস করলেই পাশ করে ফেলবেন। পড়াটা তো দূরের কথা, ক্লাস করলেই পাশ করে ফেলবেন। হোয়াট ডু ইউ আন্ডারস্ট্যান্ড বাই 3 লাইন অফ ডিফেন্স, এলোভেট দ্য লাইন্স। এটা আসলে মডিউল নাম্বার 4, এখানে এটা হচ্ছে ফোর্থ, চারটা মানে মডিউল নাম্বার ডি, অপারেশনাল রিস্কে এই মানে কোয়েশ্চেনটা, তার মানে অপারেশনাল রিস্কের ক্ষেত্রে 3 লাইন অফ ডিফেন্স কি সেগুলি ব্যাখ্যা করার কথা বলা হয়েছে। আমরা অপারেশনাল রিস্কের ক্ষেত্রেও 3 লাইন অফ ডিফেন্স পাচ্ছি এরকম, ফার্স্ট লাইন অফ ডিফেন্স বিজনেস অপারেশন, সেকেন্ড লাইন অফ ডিফেন্স রিস্ক অ্যান্ড কন্ট্রোল ফাংশনস, থার্ড লাইন অফ ডিফেন্স ইন্টারনাল অডিট। প্যাটার্ন কিন্তু একই, শুধু তারা গাইডলাইন বা এই রিলেটেড অ্যাক্টিভিটি নিয়ে কাজ করে, আর এরা অপারেশনাল রিস্কটা ম্যানেজ করার কাজ করে, অর্থাৎ অপারেশনাল রিস্কের সাথে যারা জড়িত থাকে তাদের অ্যাক্টিভিটিসটা এখানে আলোচনা করা হয়।
এখানে একটা খুব ইন্টারেস্টিং জিনিস আছে, তিনটা দরজা দেখতে পাচ্ছেন আপনারা, তিনটা দরজা। তিনটা দরজা দেখানোর জন্য আপনাদেরকে আসলে এই প্রশ্ন নিয়ে আসছি। তিনটা দরজা দেখেন এখানে, এটা হচ্ছে আমাদের ওই যে শিকড় দিয়ে বেড়া দেওয়ার সময় আমরা যেটা করি, এই হুকগুলি খুব দূরে দূরে, মানে এই হুকগুলি কিন্তু একটু কাছাকাছি, এই হুকগুলি একদম কাছাকাছি। এটা মানে বোঝানো হয় যখন আমরা কোনো কাস্টমারকে অনবোর্ড করি, আইদার অপারেশনাল পার্সপেক্টিভে অথবা গভর্নেন্সের পার্সপেক্টিভে। ফার্স্ট লাইন অফ ডিফেন্স আসলে সবকিছু চেক করে রিভিউ করতে পারে না, বিকজ দে হ্যাভ অপারেশনাল ফ্যাক্টর, দে হ্যাভ সাম প্রেশার, দে হ্যাভ টার্গেট বেস অ্যাক্টিভিটিস রিলেটেড। সো তারা আসলে অনেকগুলি কাস্টমারকে কনসিডার করে ফেলে, কাস্টমার অনেক রিস্ককে কনসিডার করে ফেলে, দ্যাটস ওয়াই এই এই শিকগুলি এত ফাঁকা ফাঁকা, মানে এই দিক দিয়ে রিস্কটা ঢুকে যেতে পারে। সেকেন্ড লাইনে যারা কাজ করে, এসএম অথবা এসএমই অথবা ক্যাড অথবা সিআরএম এ যারা কাজ করে, তারা আরেকটু এদের কাজগুলিকে আরেকটু চেক করে। তার মানে এখানে রিস্কটা ঢুকার জায়গাটা আরেকটু ন্যারো হয়ে যায়, এখানে বেশি, এখানে একটু কম। থার্ড লাইন অফ ডিফেন্স একদম মেটিকুলাসলি চেক করে, দেখুন এগুলো একদম শিকড়গুলি ঘন ঘন, একদম ঘন ঘন। কিন্তু আমার প্রশ্ন আছে একটা, যে এত আমার তো আসলে এটাও এক্সপেক্টেড না, তার চেয়ে বেশি একটা জিনিস আমার এক্সপেকটেশন। আমার এক্সপেকটেশন হচ্ছে যে বেড়াটা হবে এরকম, অর্থাৎ বেড়ার শিকলগুলি হবে এরকম, কোনো ফাঁকা থাকতে পারবে না, এভাবে যাবে, এভাবে যাবে, এভাবে যাবে, মানে কোনো ফাঁকা নাই, ফাঁকা না মানে কোনো রিক্স আর যেতে পারবে না ভিতরে, এভাবে যাবে। থ্রি লাইন অফ ডিফেন্স এত চেষ্টা করার পরেও আমার এখানে একটু একটু ফাঁকা রয়ে গেছে, তার মানে এখান থেকে আসলে একটু রিক্স ভিতরে চলে যায়। এটা কি সত্যি, আপনারা মিন করেন কি এটা সত্যি ঘটনা ঘটে? প্র্যাকটিক্যালি যদি চিন্তা করি ঘটনাটা এরকম না? এরা কি সবকিছু আটকাইতে পারে? অনেক না, সময় পারবে না। তারাও আটকাতে পারে না, তখন কি হয়, রিস্কটা ভিতরে চলে যায়। তারপরে আরো স্টেপ থাকে, রেগুলেটরি অডিট থাকে, অন্যান্য অডিট দিয়ে ফাইনালি চেষ্টা করা হয় যতটুকু রিস্ক কমানো যায়। এটা আমাদের আসলে চেষ্টা, বাট আমরা 100% সবসময় এখানে মানে সাকসেসফুল নাও হতে পারি, বাট আমরা চেষ্টা করতে হয়, আমরা চেষ্টা করি। সো এইটা হচ্ছে আমাদের থ্রি লাইন অফ ডিফেন্সের আমাদের গভর্নেন্স রিলেটেড প্রশ্ন। মানে দুইটা চ্যাপ্টার কিন্তু আমি প্রথম একটা ক্লাসে, মানে লাস্ট বারের আগের বারের মানে একটা ক্লাসে কিন্তু আমি খুব মন খারাপ করেছি। এত সুন্দর করে গোছায় দুইটা জায়গার মধ্যে লিখে দিয়ে দিছি, বেড়া দিয়ে দিছি, চেক করে দেখিয়ে বলে দিছি প্রশ্নটা ইম্পর্টেন্ট, চোখে আঙ্গুল দিয়ে বলে দিছি। পরীক্ষা থেকে বের হয়ে প্রশ্ন করে, ভাই থ্রি লাইন অফ ডিফেন্স এটা কোথা থেকে পড়াইছেন? এক্ষেত্রে তো কমন পড়েনি। আমি যা বলবো সেগুলি থেকে পরীক্ষায় প্রশ্ন আসবে, বিলিভ মি। মানে ইন টার্মস অফ রিস্ক আমি যা বলবো তাই আসবে পরীক্ষায়। শুধুমাত্র আপনারা, আমি যে প্রশ্নের সাথে যেটা অ্যান্সার সেটা একটু ট্যাগ করতে হবে। সো রিস্ক গভর্নেন্সটা পড়েছি আমরা, রিস্ক গভর্নেন্সের অ্যাক্টিভিটিস পড়েছি, থ্রি লাইন অফ ডিফেন্স পড়েছি, সাথে সাথে আমরা এডিশনাল মডিউল ডি এর একটা প্রশ্ন অলরেডি আলোচনা করে ফেলছি। তারপরে রিস্ক ট্রিটমেন্ট হচ্ছে চিকিৎসা, রিস্কটাকে কিভাবে কমানো যায়, অর্থাৎ এটা হচ্ছে এগ্রেসিভ মুড মানে ট্রিটমেন্ট দিব আমি। ট্রিটমেন্ট হতে পারে ব্লিচিং পাউডার দিয়ে ধুইতে পারি, ট্রিটমেন্ট হতে পারি ট্রিটমেন্ট হতে পারে নাপা ট্যাবলেট খাওয়াতে পারি, ট্রিটমেন্ট হতে পারে অন্য কোনো রিগোরাস প্রসেস অ্যাপ্লাই করে রিস্কটাকে কমানোর চেষ্টা করব। কোন প্রসেসটা আমি অ্যাপ্লাই করব সেটা এখানে চারটা রুল অফ থাম বলা আছে, সেই চারটা রুল অফ থামের উপর বেস করে আমি রিস্কটাকে কমানোর চেষ্টা করবো, এটা আমরা পড়েছি। তারপরে আমরা লাস্ট কোয়েশ্চেন হিসেবে পড়েছি রিস্ক ম্যানেজমেন্টের, রিস্ক ম্যানেজ করার টেকনিকগুলি কি কি। রিস্কটা যে আমরা ম্যানেজ করবো, রিস্ক ম্যানেজ করা মানে হচ্ছে রিস্ক কমানোর যে প্রসেস, সেই প্রসেসে কি কি টেকনিক্স আমরা আসলে অ্যাপ্লাই করব। ফার্স্ট অফ অল আমি রিস্ক ট্রান্সফার করব, রিস্ক অ্যাভয়েড করব, তারপর অন্যান্য পার্টগুলি করার চেষ্টা করব। এই 7টা প্রশ্ন আমরা পড়েছিলাম। 7টা না, যদি সবগুলি মিলিয়ে চিন্তা করি তাহলে 6টা টপিকস পড়েছি। আমি আবার সুন্দর করে একটু বলি, কেউ একজন আমাকে 6টা টপিকস আবার বললেন যে ভাই আমরা এটা এটা পড়েছি, কোনো অ্যান্সার দরকার নাই, শুধু বলবেন যে ভাই আমরা এটা এটা পড়েছি প্রথম চ্যাপ্টার থেকে, আমার এতটুকু জানা দরকার। আমরা একদম প্রথমে পড়েছি, 1 নম্বর প্রশ্ন পড়েছি রিস্ক অ্যান্ড রিটার্ন কাকে বলে, তাদের মধ্যে পার্থক্য কি, রিস্ক ম্যানেজমেন্ট প্রসেসটা কি, তার গুরুত্ব বা তার স্কোপটা কি, এটা হচ্ছে 1 নম্বর প্রশ্ন পড়েছি আমরা, একটা প্রশ্ন। 2 নম্বর আমরা পড়েছিলাম রিস্ক অ্যাপেটাইট। রিস্ক অ্যাপেটাইটের মধ্যে আমাদের তিনটা জিনিস ছিল, একটা ছিল রিস্ক অ্যাপেটাইট ফ্রেমওয়ার্ক, আরেকটা ছিল রিস্ক অ্যাপেটাইট স্টেটমেন্ট, আর একটা ছিল রিস্ক অ্যাপেটাইট এরিয়া। আমরা বলেছিলাম যে এই প্রশ্নটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। 3 নম্বরে এসে আমরা পড়েছিলাম রিস্ক গভর্নেন্স। রিস্ক গভর্নেন্সটা কি জিনিস? রিস্ক গভর্নেন্সে আমরা থ্রি লাইন অফ ডিফেন্সের
একটা প্রশ্ন পড়েছিলাম। রিস্ক গভর্নেন্সে 3 লাইন অফ ডিফেন্সের একটা প্রশ্ন পড়েছিলাম, 3। 4 নম্বরে আমরা রিস্ক কালচার পড়েছিলাম। রিস্ক কালচার, হোয়াট ইজ রিস্ক কালচার? রিস্ক কালচারের গুরুত্ব আলোচনা করো, ব্যাংকিং ইন্ডাস্ট্রির ক্ষেত্রে রিস্ক কালচারের গুরুত্ব আলোচনা করো, বা রিস্ক কালচার কি জিনিস। 4। 5 নম্বরে আমরা পড়েছিলাম রিস্ক ট্রিটমেন্ট। রিস্ক ট্রিটমেন্ট কিভাবে করা যায়, রিস্ক ট্রিটমেন্টের জন্য আমার রুল অফ থাম কি, এবং সেগুলি আমরা কিভাবে আলোচনা করব, কিভাবে মাথায় নিব। এটা আমরা 5 নম্বরে পড়েছিলাম, রিস্ক ট্রিটমেন্ট। 6 নম্বরে আমরা পড়েছি রিস্ক কিভাবে ম্যানেজ করা যায়, হাউ রিস্ক ম্যানেজ শুড বি ম্যানেজ। এটা পড়েছি আমরা 6 নম্বরে। 6টা টপিকস পড়েছি। একটা টপিক্সের সাথে ডেফিনেটলি আরেকটা টপিক্সের কোনো মিল নাই। আমার কথার মধ্যে কিন্তু কোনো মিল পাওয়া যায়নি, ডিসকাশনের মধ্যে কোনো মিল পাওয়া যায় না। সুতরাং আপনাদের কথার মধ্যেও যাতে কোনো মিল না থাকে, আপনাদের কনসেপ্ট নেওয়ার ক্ষেত্রেও যাতে কোনো মিল না থাকে। রিস্ক ট্রিটমেন্ট ইজ নট ইকুয়াল রিস্ক কালচার, রিস্ক কালচার ইজ নট ইকুয়াল রিস্ক অ্যাপেটাইট, রিস্ক অ্যাপেটাইট ইজ নট ইকুয়াল রিস্ক গভর্নেন্স। প্রত্যেকটা জিনিস আলাদা আলাদা টার্ম, টেকনোলজি, প্যাটার্ন, প্রসেস, পলিসি, প্রসিডিওরকে অ্যাডপ্ট করে। বলেন, কেউ একজন বলেন, আমরা যে 6টা টপিকস পড়েছি চ্যাপ্টার 1-এ, কি কি সেই বলবো 6টা? স্যার, বলবো প্লিজ স্যার। প্রথমটা হচ্ছে আমরা নাম নাম রিক্স। নাম বলেন। স্যার, রাজু বলছিলাম স্যার। রাজু, হ্যাঁ রাজু ভাই প্লিজ। স্যার, প্রথমটা হচ্ছে রিক্স এবং রিটার্নের স্যার সংজ্ঞা, ওকে। ডেফিনেশন। ওকে। রিস্ক ম্যানেজমেন্ট হচ্ছে প্রসেস। হুম। তারপরে হচ্ছে রিস্ক ম্যানেজমেন্টের স্কোপ। ওকে, এটা 1 নম্বর প্রশ্ন আর ছিল। 1 নম্বর প্রশ্ন, জি। ওকে। আর 2 নম্বরে ছিল হচ্ছে রিস্ক অ্যাপিটাইট। ওকে। রিস্ক অ্যাপিটাইটের অবজেক্টিভ। এটা আমরা পড়বো না, অবজেক্টিভসটা বাদ জি, দিব। হ্যাঁ। আচ্ছা। ক্যারিটেরিয়া রিস্ক ওকে। ম্যানেজমেন্টের। ওকে। তারপর রিস্ক ম্যানেজমেন্টের ফ্রেমওয়ার্ক, রিস্ক অ্যাপেটাইটের ফ্রেমওয়ার্ক। সরি, অ্যাপিটাইটের ফ্রেমওয়ার্ক। আর ওকে। হচ্ছে রিস্ক অ্যাপিটাইটের হচ্ছে স্টেটমেন্ট। স্টেটমেন্ট। ওকে, তার মানে রিস্ক আচ্ছা, অ্যাপেটাইটে আমরা 3টে জিনিস পড়বো। একটা জি। হচ্ছে ফ্রেমওয়ার্ক, আরেকটা হচ্ছে একটা হচ্ছে স্টেটমেন্ট, স্টেটমেন্ট আর একটা আরেকটা হচ্ছে হচ্ছে এরিয়া। 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 ওকে ফাইন। 3 নম্বর টপিকস। 3 নম্বর টপিক হচ্ছে রিস্ক কালচার। ওকে। তারপরে রিস্ক কালচারের হচ্ছে ইম্পর্টেন্টনেস। ইম্পর্টেন্সনেস, জি। ওকে, তারপরে। 4 নম্বরটা ছিল স্যার হচ্ছে আপনার গভর্নেন্স, আর হুম। গভর্নেন্সের 3 লাইন্স অফ ডিফেন্স। ওকে, ভেরি গুড। 5 নাম্বার ছিল হচ্ছে আপনার রিস্ক টলারেন্স, ট্রিটমেন্ট, সরি, ট্রিটমেন্ট, ট্রিটমেন্ট। ট্রিটমেন্ট, হ্যাঁ। ট্রিটমেন্ট এবং ট্রিটমেন্টের প্রসিডিওরটা কিভাবে, ঠিক আছে। ওকে। ওকে। আর লাস্ট ছিল হচ্ছে যে আমরা মানে মানে রিস্কটা কিভাবে ম্যানেজ মানে করব। ট্রান্সফার করা আর কি, ম্যানেজ করা। ওকে, ভেরি গুড। 6টা টপিকস পড়েছি আমি, আর শিটটা এদিক ওদিক ঘুরাবো না। কেউ অন্য একজন একটু বলেন তো, 6টা শুধু টপিকস বলবেন, প্রশ্ন ডিটেল বলার দরকার নাই। কেউ একজন একটু বলেন তো, অন্য একজন, কি কি পড়েছে এই চ্যাপ্টারে? প্রথমে হচ্ছে 1 নম্বরে ছিল রিস্ক এবং রিটার্ন, যেটা সংজ্ঞা, পার্থক্য। তারপরে ছিল রিস্ক ম্যানেজমেন্ট প্রসেস। 2 নম্বরে ছিল রিস্ক অ্যাপাটাইট। রিস্ক অ্যাপাটাইটের মধ্যে 3টা পার্ট ছিল। একটা হচ্ছে রিস্ক অ্যাপাটাইট এরিয়া, রিস্ক অ্যাপাটাইট স্টেটমেন্ট, আরেকটা ছিল হচ্ছে রিস্ক অ্যাপেটাইট ফ্রেমওয়ার্ক। অ্যাপাটাইট ফ্রেমওয়ার্ক। ওকে। সরি। তারপরে 3 নম্বরে ছিল রিস্ক কালচার। 4 নম্বরে রিস্ক গভর্নেন্স। 5 নম্বরে রিস্ক ট্রিটমেন্ট। 6 নম্বরে হচ্ছে রিস্ক ম্যানেজ ওকে, টেকনিক, ভেরি রিস্ক গুড, ম্যানেজমেন্ট টেকনিক। ভেরি গুড। বলেন তো, প্রথম চ্যাপ্টার নিয়ে এখন কারো কোনো কনফিউশন আছে যে ভাইয়া প্রথম চ্যাপ্টার থেকে কোনো ইকো কোশ্চেন, যেরকম কোশ্চেন হোক আমার কখনো প্যাচ হবে না, একটার সাথে আরেকটা লাগবে না, একটার অ্যান্সার আরেকটা যাবে না, ক্লিয়ার? ইনশাআল্লাহ। ওকে, এবার প্রথম প্রশ্নে, যেহেতু আগের আলোচনা হলে আমাদের মোটামুটি চ্যাপ্টার শেষ হয়ে যেত, আমরা এখন একটু পার্থক্য টাইপের একটু ডিসকাশন করব, কারণ এটাও দরকার আছে ডেফিনেশনের জন্য বা পার্থক্যের জন্য যদি আসে, এই টাইপের প্রশ্ন পরীক্ষা আসতে পারে। ব্যাংকিং বুক এবং ট্রেডিং বুক বলতে কি বোঝায়, তাদের মধ্যে পার্থক্য, আরেকটা পার্থক্য। প্রথমে আমরা রেক্স এবং রিটার্নের একটা পার্থক্য দেখে আসছি, 2 নম্বরে এখন ব্যাংকিং বুক এবং ট্রেডিং বুকের মধ্যে পার্থক্য কি, এটা আমরা দেখব। ব্যাংকিং বুক আর ট্রেডিং বুক বলতে কি বোঝায়? ব্যাংকিং বুক হচ্ছে নর্মালি ইনক্লুডস অল অ্যাডভান্স ডিপোজিট অ্যান্ড বরোয়িং which usually arise from the commercial and retail banking operation. ব্যাংকিং বুকে যখন কোনো একটা ব্যাংকের ডিপোজিট, বরোয়িং এবং অ্যাডভান্সগুলিকে যেখানে লেখা হয় সেটাকে বলা হয় ব্যাংকিং বুক। এই ব্যাংকিং বুকটা, দিস আর নর্মালি হেল্ড আনটিল ম্যাচুরিটি,
ম্যাচুরিটি পর্যন্ত ব্যাংকিং বুকে তার অ্যামাউন্টগুলি রিটেইন থাকে এবং ব্যাংকিং বুকের হিসাবটা সবসময় অ্যাক্রুয়াল সিস্টেম অফ অ্যাকাউন্টিং এ অ্যাপ্লাই করা হয়। ট্রেডিং বুক অফ অ্যাকাউন্টিং যেটা হয়, দ্য ট্রেডিং বুক ইনক্লুডস অল দ্য অ্যাসেটস দ্যাট আর মার্কেটেবল অ্যাসেটগুলিকে যেখানে ইনক্লুড করা হয় তাদেরকে বলা হয় ট্রেডিং বুক। দিস আর নট নর্মালি হেল্ড আনটিল ম্যাচুরিটি, এগুলি ম্যাচুরিটি পর্যন্ত রাখা হয় না। মার্কেটেবল হওয়া মানে মার্কেটের প্রয়োজনে যখন দরকার হয় তখনই এগুলি সাধারণত ট্রেড করা হয়। এটা অ্যাক্রুয়াল বেসিস অফ অ্যাকাউন্টিং হিসাব করা হয়। ট্রেডিং এর ক্ষেত্রে অ্যাক্রুয়াল বেসিস অফ অ্যাকাউন্টিংটা সাধারণত হিসাব করা হয় না, এটা জেনারেল অ্যাকাউন্টিং হিসেবেই ক্যালকুলেট করা হয়। এখন কথা হচ্ছে অ্যাক্রুয়াল বেসিস অফ অ্যাকাউন্টিং কি আর জেনারেল অ্যাকাউন্টিং কি, ক্যাশ বেসিস অ্যাকাউন্টিং কি। অ্যাক্রুয়াল বেসিস অ্যাকাউন্টিং হচ্ছে যে সকল অ্যাকাউন্টিং এর কাজকর্ম, লেনদেন হিসাব এখনো ফাইনালাইজ হয় নাই, বাট ইন দ্য মিন টাইম যতটুকু খরচ হয়েছে ততটুকুকে হিসেবে নিয়ে আসা, এটাকে বলা হয় অ্যাক্রুয়াল বেসিস অফ অ্যাকাউন্টিং। আমরা যদি অ্যাকাউন্টিং এর সাথে এটাকে অ্যালাইন করি তাহলে আমরা বলতে পারবো যে ধরেন একটা ইলেকট্রিসিটি বিল, আমি সারা মাসে ইলেকট্রিসিটি কনজিউম করেছি বাট এখনো বিল দেই নাই, তাহলে মাস শেষে আমি বলবো কি আমার কাছ থেকে তো টাকা যায় নাই, সো আমি ইলেকট্রিসিটি ইউটিলাইজ করি নাই। না, অ্যাকাউন্টিং বলছে যে যদি আপনি কোনো সার্ভিস ইউটিলাইজ করেন, মানে ইভেন দো ইউ হ্যাভ নট টু পে দ্যাট অ্যামাউন্ট, তারপরেও সেটা আপনার জন্য অ্যাকাউন্টিং ইকুয়েশন নিয়ে আসতে হবে। এই অ্যাডভান্স ডিপোজিট এবং বরোয়িং এগুলি সব হচ্ছে অ্যাক্রুয়াল বেসিস অফ অ্যাকাউন্টিং এ হিসেব করা হয়। আর ট্রেডিং বুকটা সবসময় ক্যাশ বেসিস অফ অ্যাকাউন্টিং হিসেব করা হয়। এটা ম্যাচুরিটি পর্যন্ত স্টেবল থাকে, আর ট্রেডিং বুকের একটু অ্যাক্টিভিটিসগুলি ম্যাচুরিটি ডেট পর্যন্ত স্টেবল থাকে না। এখানে সকল ধরনের অ্যাডভান্স ডিপোজিট এবং বরোয়িংকে এখানে নেওয়া হয়, আর এখানে সকল ধরনের মার্কেটেবল সিকিউরিটি বা অ্যাসেটকে এখানে কনসিডার করা হয়। তাহলে ব্যাংকিং বুক এবং ট্রেডিং বুকের মধ্যে যদি পার্থক্য আসে, অথবা সংক্ষিপ্ত প্রশ্নের মধ্যে যদি আসে হোয়াট ইজ ব্যাংকিং বুক, হোয়াট ইজ ট্রেডিং বুক, লিখতে পারবো না? লিখতে পারা তো উচিত। জি স্যার। দুইটা রিস্ক খুবই ইম্পর্টেন্ট, একটা হচ্ছে ইনহিয়ারেন্ট রিস্ক আর একটা হচ্ছে রেসিডিউয়াল রিস্ক। ইনহিয়ারেন্ট রিস্ক, রেসিডিউয়াল রিস্ক, মানে খুব সিম্পল, বাট এই দুইটা পার্থক্য আকারে আসতে পারে, ডেফিনেশন আকারে আসতে পারে, শর্ট নোটে আসতে পারে, বড় প্রশ্নের পুরো শুরুতে দিয়ে দিতে পারে হোয়াট ইজ ইনহিয়ারেন্ট রিস্ক অথবা হোয়াট ইজ রেসিডিউয়াল রিস্ক। ইনহিয়ারেন্ট রিস্ক, ইনহিয়ারেন্ট বাংলা অর্থ হচ্ছে অন্তর্নিহিত রিস্ক। অন্তর্নিহিত রিস্ক, অন্তর্নিহিত রিস্ক আসলে কি হয়? অন্তর্নিহিত রিস্ক হচ্ছে যে সকল রিস্ক কোনো একটা অ্যাক্টিভিটিতে বাই ডিফল্ট ভিতরে বিদ্যমান থাকে সেটাকে বলা হয় ইনহিয়ারেন্ট রিস্ক। যে রিস্ক, দ্য ইনহিয়ারেন্ট রিস্ক ইজ দ্য potential for loss or harm associated with an activity or situation before any action are taken to control or mitigate it. কোনো কন্ট্রোল কোনো কন্ট্রোল মিটিগেশন ছাড়াই কোনো একটা জায়গায় যে রিস্কটা ইনভলভ থাকে সেটাকে বলা হয় ইনহিয়ারেন্ট রিস্ক। অন ওয়ে টু লুক অ্যাট ইনহিয়ারেন্ট রিস্ক থ্রু দ্য ফলোইং ফর্মুলা। ইনহিয়ারেন্ট রিস্কের জন্য একটা ফর্মুলা দেওয়া হয়, সাধারণত এখানে একটা ফর্মুলা দেওয়া আছে। আমরা ফর্মুলার কথাটা বাদ দিই, আমরা ফিচার বলা আছে ইনহিয়ারেন্ট রিস্কের কি এক্সাম্পল বলেছি, আমরা এক্সাম্পল দেখি। The inherent risk of driving a car includes the possibility of accidents, injuries, property damage, regardless of whether the driver is cautious or reckless. Inherent risk, ড্রাইভার খুবই ভালো, এত ভালো গাড়ি চালায়, চারদিক চোখ কান খোলা রেখে চালায়, পিছন থেকে একটা গাড়ি এসে গাড়িটাকে পুশ করলো, ক্র্যাশ করলো, ড্রাইভার কিন্তু দোষ নাই, গাড়ি কিন্তু অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, হয় না? প্রায় আমরা রাস্তাঘাটে দেখি যে গাড়ি নর্মাল চলছে, পিছন থেকে একটা গাড়ি এটার উপরে চলে আসছে। সব বাদ দেন, সেন্ট্রাল ব্যাংকের একজন ম্যাডাম কিছুদিন আগে মারা গেছেন, উপর থেকে একটা একটা বিল্ডিং তৈরি করার উপর থেকে হাতুড়ি না কি জানি তার মাথার উপর পড়েছেন। ইট ইজ ইনহিয়ারেন্ট রিস্ক। আমাদের তারপরে কিছুদিন আগে ভূমিকম্প হয়েছে, কোথায় দেওয়াল ধস হয়ে পড়ে গেছে, মারা গেছে, ইনহিয়ারেন্ট রিস্ক। ড্রাইভিং কারটা খুব পারফেক্ট এক্সাম্পল, বিকজ ইনহিয়ারেন্ট রিস্ক হচ্ছে যে রিস্কটা অটোমেটেড কোনো একটা সিস্টেমের ভিতরে বাই ডিফল্ট থাকে, সেটাকে বলা হয় ইনহিয়ারেন্ট রিস্ক। যেমন আপনাদের সাথে আমি এখন জুমে কথা বলছি, আমার নেট মানে আপ ডাউন হয়ে আপনাদের সাথে আমার ক্লাস ডিসকাশন ইন্টারাপ্টেড হতে পারে, ক্লোজ হয়ে যেতে পারে, তাই না? সো এটা কিন্তু ইনহিয়ারেন্ট রিস্ক। রেসিডিউয়াল রিস্ক হচ্ছে ইনহিয়ারেন্ট রিস্কের ক্ষেত্রে কোনো মেজার নেওয়া হয় না, মেজার ছাড়া। ধরেন আমার মেজার হচ্ছে কি, আমার মেজার হচ্ছে
আমার মেজার হচ্ছে যে আমি ইন্টারনেট ব্রডব্যান্ড কোম্পানিকে টাকা দিই, তারা হচ্ছে লাইনটা অ্যাক্টিভ করে দেয়। এর মধ্যে লাইনের যদি কোনো জায়গায় আম গাছ পড়ে লাইন ছিঁড়ে যায়, আমার লাইনটা ডিসকানেক্ট হয়ে যাবে। এখন কোনো জায়গায় যদি আম গাছ পড়ে, আমার লাইনটা সরিয়ে নেওয়ার যে প্রিকশনারি মেজার, সেটা কিন্তু ইনহিয়ারেন্ট রিস্কে নেওয়া হয় না। বাট রেসিডুয়াল রিস্কের ক্ষেত্রে এই ধরনের রিস্ক হলে সেটা কিন্তু নেওয়া হয়। রেসিডুয়াল রিস্ক হচ্ছে এমন ধরনের রিস্ক যে রিস্কটা সকল ধরনের কার্যক্রম, সকল ধরনের মেজার, প্রিভেন্টিভ মেজার কমপ্লাই করার পরেও যদি কোনো সিস্টেমে যে রিস্কটা বিদ্যমান থেকে যায়, সেটাকে বলা হয় রেসিডুয়াল রিস্ক। তাহলে রেসিডুয়াল রিস্ক হচ্ছে একটা গাড়ির ক্ষেত্রে, একটা রেসিডুয়াল রিস্ক হচ্ছে একটা গাড়ি রাস্তা দিয়ে চালাবো। আইরো, আমি আগে থেকে বুঝে আসছি যে উপরে রিস্ক যেটা আমি পড়েছিলাম, যে উপরে যে রিস্কটা পড়েছিলাম ইনহিয়ারেন্ট রিস্ক, আমি দেখেছি যে কিছু জায়গায় পিছন থেকে লরি এসে গাড়ি ধাক্কা দিচ্ছে। পিছন থেকে কোনো গাড়ি আসবে না, আমি ওয়ান ওয়েতে চালাবো, পিছনে কোনো গাড়ি আসবে না, এই রাস্তায় শুধু আমি একা চালাবো। আমি সিট বেল্ট আছে, সবকিছু নিয়েছি, গ্যাস তেল সবকিছু কমপ্লিট, গাড়ির কোনো জায়গায় কোনো সমস্যা নাই, এভরিথিং ইজ চেকিং। পিছন থেকে কোনো গাড়ি আসার সম্ভাবনা নাই, সামনে থেকে কোনো গাড়ি আসার সম্ভাবনা নাই, ধুলাবালি ভূমিকম্প কোনো কিছু হওয়ার সম্ভাবনা নাই। আমি রাস্তা দিয়ে গাড়ি স্টার্ট করলাম, মানে আই হ্যাভ টেকেন অল মাই মেজার্স। বলেন, আপনি কি গ্যারান্টি দিতে পারবেন যেখান থেকে গাড়ি স্টার্ট করেছেন, ডেস্টিনেশন ধরেন 1 মাইল দূরে, আপনি 1 মাইল দূরে গিয়ে গাড়িটা স্টপ করবেন? গ্যারান্টিটা দিতে পারবেন? 100% গ্যারান্টি দিতে পারবেন? না, 100% গ্যারান্টি দিতে পারবেন না। কারণ এর মধ্যে আরো কি ঝামেলা হতে পারে। আপনি সকল স্টেপ গ্রহণ করেছেন রাস্তা দিয়ে চালানোর সময়, আপনি কি রাস্তার সকল গাছ কেটে ফেলবেন? এটা তো আপনার রিস্কের মধ্যে না। আপনি রাস্তা গাড়ি চালাচ্ছেন, 1 মাইল যেতে আপনার 5 মিনিট সময় লাগবে, ইন দ্য মিন টাইম খুবই ঝড় আসলো অথবা ভূমিকম্প হলো, একটা গাছ আপনার গাড়ির উপরে পড়লো, হতে পারে তো। খুব ভালো গাড়ি চালান, মেজারমেন্ট ভুল করে বাম দিকে নিতে গিয়ে ডান দিকের রাস্তার সাথে ক্র্যাশ খেলেন, হতে তো পারে। সকল স্টেপ নেওয়ার পরেও যেই রিস্কটা রিমেইনিং থাকে সেটাকে বলা হয় রেসিডুয়াল রিস্ক। সো এই দুইটা জিনিস খুব ইম্পর্টেন্ট, একটা হচ্ছে ইনহিয়ারেন্ট রিস্ক আর একটা হচ্ছে রেসিডুয়াল রিস্ক। বলতে কি বুঝো, দুইটার মধ্যে পার্থক্য। এখন পর্যন্ত আমরা তিনটা পার্থক্যের সাথে পরিচিত হয়েছি প্রথম চ্যাপ্টারে। আমরা প্রথমে পড়েছি যে রিস্ক এবং রিটার্নের মধ্যে পার্থক্য, প্রথম পার্থক্য। সেকেন্ডে আমরা পড়ে আসছিলাম ব্যাংকিং বুক এবং ট্রেডিং বুকের মধ্যে পার্থক্য 2। 3 নম্বরে আমরা এখন পড়ছি ইনহিয়ারেন্ট রিস্ক এবং রেসিডুয়াল রিস্কের মধ্যে পার্থক্য। নাও ক্যারি ফরওয়ার্ড, এখানে আরেকটা শর্ট নোট আছে, সেটা হচ্ছে ক্যামেলস স্যার রেটিং। ক্যামেলস রেটিং হচ্ছে 5টা স্যার ওয়ার্ড একটা দিয়ে। প্রশ্ন ছিল, জি প্লিজ। ইনহেরিয়েন্ট রিস্কটা আরেকবার যদি একটু বলতেন। ইনহিয়ারেন্ট রিস্ক হচ্ছে ইনহিয়ারেন্ট রিস্ক হচ্ছে বাই ডিফল্ট যেই রিস্কটা থাকে, অর্থাৎ যেই রিস্কটা মিটিগেট করার জন্য আমি কোনো ব্যবস্থা গ্রহণ করব না, মানে আমি আমার অ্যাজুয়াল প্রসেস অ্যাপ্লাই করব, তারপরে যেই রিস্কটা ওটার ভিতরে জন্মগতভাবে থেকে যায় সেটাকে বলে ইনহিয়ারেন্ট রিস্ক। নতুন চাকা দিয়ে গাড়ি স্টার্ট করলাম, রাস্তায় কি চাকা পাঞ্চার হতে পারে না? পারে তো। কিভাবে হতে পারে? আপনার ধরেন রাস্তা দিয়ে গাড়ি নিয়ে যাচ্ছেন, হঠাৎ করে একটা প্যারেকের মধ্যে আপনার চাকাটা পড়লো, আপনার গাড়ি চাকা তো ফিউজ হয়ে যেতে পারে। আপনি যদি কোনো স্টেপ গ্রহণ না করেন, উইদাউট টেকিং এনি স্টেপস, আপনি যে রিস্কটাকে কনফ্রন্ট করবেন, যেটা সম্মুখীন হবেন, সেটাকে বলা হয় ইনহিয়ারেন্ট রিস্ক। জন্মগতভাবে যে রিস্কটা থাকে সেটাকে বলা হয় ইনহিয়ারেন্ট রিস্ক। আর রেসিডুয়াল রিস্ক হচ্ছে জন্মগত না, আপনি জন্মগত রিস্কটাকে মিটিগেট করার জন্য বিভিন্ন ধরনের স্টেপস নিয়েছেন, বিভিন্ন কার্যক্রম পরিচালনা করেছেন। সকল কার্যক্রম পরিচালনা করার পরে ইউ আর নাও ডিটারমাইন্ড দ্যাট আমার এখানে আর কোনো রিস্ক নাই এবং কোনো রিস্ক পড়বে না। এটা মেক শিওর হওয়ার পরে আপনি যখন ক্যারি ফরওয়ার্ড করলেন, কোন একটা রিস্কে আপনি পড়ে গেলেন, তখন ওই নতুন রিস্কটাকে বলা হয় রেসিডুয়াল রিস্ক, অর্থাৎ যেটা প্যাটার্ন সিস্টেম বা প্রসেস পলিসির বাহিরে, যাবতীয় প্রিভেন্টের পরে যে রিস্কটার সম্মুখীন হয় সেটাকে বলা হয় রেসিডুয়াল রিস্ক। এবার আমার কাছে যদি বুঝে থাকেন, একটা প্রশ্ন করব, আশা করছি অ্যান্সার দিতে পারবেন। যে কোনো সিস্টেমে বলি, আইটি সিস্টেম বলেন, ফিজিক্যাল অপারেশন সিস্টেম বলেন, অন্য যে কোনো সিস্টেমের ক্ষেত্রে ইনহিয়ারেন্ট রিস্কটার পরিমাণটা বেশি থাকবে না রেসিডুয়াল রিস্কের পার্সেন্টেজটা বেশি থাকবে? বলেন তো, কোন রিস্কের পরিমাণটা বেশি থাকে স্বাভাবিকভাবে? ইনহেরিয়েন্ট রিস্ক, ইনহিয়ারেন্ট রিস্ক। কেন? এটা যে কোনো সমস্যা হতে পারে এটা।
যে কোনো সমস্যা হতে পারে, বিকজ সেখানে কোনো আমার প্রিভেন্টিভ কোনো মেজার আমি প্রপার ওয়েতে নেই নাই। কিন্তু রেসিডিয়ালের ক্ষেত্রে প্রিভেন্টিভ মেজার নেই বলে আমরা ধরে নেই যে এখানে রিস্ক যদি হয়েও থাকে সেটা লিমিটেড লেভেলের বা লিমিটেড পোর্শনের রিস্ক হবে, রাইট? জি স্যার। ওকে, নেক্সট ক্যামেলস রেটিং। ক্যামেলস রেটিং এই 5টা ওয়ার্ড দিয়ে 5টা ওয়ার্ড হয়। ক্যামেলসকে একত্রে করে ক্যাপিটাল এডিকুয়েসি, অ্যাসেট কোয়ালিটি ম্যানেজমেন্ট, আর্নিংস, লিকুইডিটি, সেন্সিটিভিটি অফ মার্কেট। এই 5টা ওয়ার্ড মিলিয়ে হয় ক্যামেল। এই 5টা ওয়ার্ডের উপর বেস করে প্রত্যেকটা ব্যাংকের একটা জাজমেন্ট, একটা স্কোর করা হয়। সেই স্কোর 1 থেকে 5 পর্যন্ত করা হয়। এর মধ্যে 1 স্কোরকে বলা হয় স্ট্রং পারফরমেন্স, মানে সবচেয়ে ভালো, বেস্ট রেসিং বলা হয়। 2 reflects satisfactory performance, 3 reflects performance as একটু flow down, 4 refers to marginal, and 5 is considered as unsatisfactory। কোনো ব্যাংক যদি 5 পায় তাহলে বুঝতে হবে এই ব্যাংকের এই 5টা ফিচারে সমস্যা আছে। যদি কেউ 1 পায়, হি ইজ দ্য বেস্ট ব্যাংক। সাধারণত প্রথম সারি স্যাটিসফ্যাক্টরি সারিতে যে ব্যাংকগুলি আমাদের দেশে আছে সেই ব্যাংকগুলি আমাদের দেশে ভালো ব্যাংক হিসেবে লিড করে। ক্যামেলস রেটিং আমাদের ব্যাংকিং ইন্ডাস্ট্রির রেপুটেশন স্কোর রেটিং এর ক্ষেত্রে সিভিয়ার ইফেক্ট ফেলে। কারণ এই রেটিংয়ে যে ব্যাংক যত ভালো পজিশনে থাকে সেই ব্যাংক কাস্টমারের কাছে, কনজিউমারের কাছে সব ভালো ব্যাংক হিসেবে ট্রিট হয়। 5টা উপাদান হচ্ছে ক্যাপিটাল এডুকেসি, ওই ব্যাংকের ক্যাপিটাল স্ট্রাকচার; অ্যাসেট কোয়ালিটি, ওই ব্যাংকের অ্যাসেট যে পোর্শনটা থাকে সেই পোর্শনের কোয়ালিটিটা কি; অ্যাসেট মানে হচ্ছে মানে লোনের যে লোনটা, যে লোনটা দেওয়া থাকে সেটা; ম্যানেজমেন্ট মানে তাদের ম্যানেজমেন্ট কিভাবে কাজ করে; আর্নিংস মানে হচ্ছে তারা যে ইনকাম করে সেটা কিভাবে ইনকাম করে, সব কি বিএল রাইট অফ সেট অফের অ্যামাউন্টগুলিকে অ্যাড করে আর্ন করে, উইন্ডো ড্রেসিং করে আর্ন করে, না ফেয়ার ওয়েতে আর্ন করে; লিকুইডিটি ইনস্ট্যান্ট কাস্টমার ফান্ডের জন্য আসলে সেই ফান্ডটা ফেরত দেওয়ার ক্যাপাবিলিটি কেমন থাকে, কতটুকু থাকে, সেটা হচ্ছে লিকুইডিটি দিয়ে; সেন্সিটিভিটি টু মার্কেট রিস্ক। সেন্সিটিভিটি টু মার্কেট রিস্ক হচ্ছে মানে ইমার্জিংলি যদি মার্কেটে কোনো রিস্ক চলে আসে, মানে কন্টেম্পোরারি ইস্যুতে হঠাৎ করে মার্কেটে একটা রিস্ক চলে আসছে, তাহলে এই রিস্কটা মিটিগেট করার প্রসেস কিভাবে কি করবে, সেই ইনিশিয়েটিভস নেওয়া বা সেই মেজারমেন্ট নেওয়ার প্রসেসটা সেন্সিটিভিটি টু মার্কেট রিস্ক মধ্যে পড়ে। যেমন আমাদের রমজানের কথাই বলি, ব্যাংকগুলি কিন্তু জিউম করে নিচ্ছে যে 4:30 পর্যন্ত ব্যাংকিং হবে, সো এখানে ট্রানজেকশনের পরিমাণ কম হবে, বাট 12 মাসে ব্যাংকের প্রফিটটাকে ইকুয়াল করতে গেলে এই মাসে আর কোন কোন স্টেপস নিতে হবে সেই স্টেপসগুলি কিন্তু ব্যাংক নিয়ে নিবে। এটা হচ্ছে সেন্সিটিভিটি টু মার্কেট রিস্কের ইস্যুতে পড়ে। এটাতে শুধুমাত্র সংক্ষিপ্ত প্রশ্ন, এটা ব্রড কোয়েশ্চেন আসার কোনো সম্ভাবনা নাই। অফ ব্যালেন্স শিট আইটেম। অফ ব্যালেন্স শিট আইটেম হচ্ছে যে সকল আইটেমে ব্যাংক কোনো ধরনের ফান্ডেড ফ্যাসিলিটিস প্রোভাইড করেন না, সেই সকল এক্সপোজারকে বলা হয় অফ ব্যালেন্স শিট এক্সপোজার। অফ ব্যালেন্স শিট এক্সপোজারে সাধারণত ব্যাংকের কোনো ফান্ডেড অ্যাক্টিভিটিস যায় না, ফান্ডেড কোনো খরচ হয় না, এবং এইটা কাস্টমারের খুব বড় ধরনের ক্রেডিট অর্ডিনেন্সটা দেখতে হয় না। এখান থেকে ব্যাংকের ইনকামের পরিমাণটা অনেক বেশি থাকে। অফ ব্যালেন্স শিট এক্সপোজারের মধ্যে ব্যাংক লেটার অফ ক্রেডিট ইস্যু করা, ব্যাংক গ্যারান্টি ইস্যু করা, অ্যাকসেপ্টেন্স ইস্যু করা, এন্ডোর্সমেন্ট দেওয়া, সব হচ্ছে অফ ব্যালেন্স শিট এক্সপোজার। লেটার অফ ক্রেডিট ইস্যু, অ্যাকসেপ্টেন্স দেওয়া, এন্ডোর্সমেন্ট করা, তারপরে হচ্ছে এই এই জিনিসগুলি সব হচ্ছে অফ ব্যালেন্স শিট এক্সপোজারের মধ্যে পড়ে। ব্যাংক গ্যারান্টি ইস্যু করা, কারণ এগুলির ক্ষেত্রে ব্যাংকের নিজস্ব কোনো টাকা দিতে হয় না। ব্যাংক এটা শুধুমাত্র মুখের বা কাগজে কমিটমেন্টের মাধ্যমে এই বিজনেসটা পরিচালিত করে। এটা হচ্ছে অফ ব্যালেন্স শিট আইটেম। রিস্ক ট্রিটমেন্ট আমরা অলরেডি আলোচনা করেছি, রিস্ক গভর্নেন্স আলোচনা করেছি, রিস্ক কালচার আলোচনা করেছি, রিস্ক অ্যাপেটাইট আলোচনা করেছি। প্রথম চ্যাপ্টার শেষ। এনি কোয়েশ্চেন? 3টা পার্থক্য পড়ব আর বাকিগুলি সংক্ষিপ্ত প্রশ্ন টাইপের একটু আলোচনা করব। 6টা প্রশ্নের টপিকস ভালোভাবে যদি কেউ শেষ করতে পারেন, বিলিভ মি 20 মার্কস পরীক্ষার কমপ্লিট হয়ে গেল আপনার। 20 মিনিমাম। কারণ প্রথম চ্যাপ্টার থেকে একটা পার্থক্য আসবে মিনিমাম, প্রথম চ্যাপ্টার থেকে একটা সংক্ষিপ্ত প্রশ্ন আসবে মিনিমাম, প্রথম চ্যাপ্টার থেকে একটা বড় প্রশ্ন আসবে মিনিমাম। তবে এখান থেকে রিস্ক অ্যাপেটাইট থেকেও না, এখান থেকে কেস স্টাডি আসার মতো প্রশ্ন এখানে আমরা আসলে ওরকম করে পাই না। সো উই মুভ ফরওয়ার্ড ফর মডিউল নাম্বার 2। প্রথম মডিউলটা আমরা কমপ্লিট করে দিলাম, এবার মডিউল নাম্বার 2-তে যাব। কেউ কিন্তু আর বলতে পারবে না পরে যে ভাইয়া প্রথম চ্যাপ্টার কিন্তু এর চেয়ে বেস্ট ওয়েতে পড়ানোর কোনো সুযোগ নাই, মানে এর চেয়ে বেস্ট গোছানো ওয়েতে পড়ানোর কোনো সুযোগ নাই। আমি জাস্ট আপনাদেরকে শুরু থেকে শেষ পর্যন্ত ইচ অ্যান্ড এভরি অ্যাক্টিভিটিস
প্রপার ওয়েতে গাইডলাইন দিয়েছি যে কোনটা আমরা পড়েছি, কোনটা কিভাবে পড়েছি, এবং টেকনিক্যালি কোন কোয়েশ্চেনটা কিভাবে মনে রাখবো সেটা নিয়ে আমরা ডিসকাস করেছি। ওকে, উই আর মুভিং ফর মডিউল নাম্বার বি, রিস্ক আইডেন্টিফিকেশন অ্যান্ড রিস্ক অ্যাসেসমেন্ট। এটা আসলে রিস্ক ম্যানেজমেন্ট প্রসেসের একটা সেগমেন্ট, একটা পার্ট যে রিস্ক অ্যাসেসমেন্ট বলতে কি বোঝো, রিস্ক অ্যাসেসমেন্ট, রিস্ক আইডেন্টিফিকেশন কিভাবে করা হয় সেটা নিয়ে আমরা আলোচনা করব। প্রথম প্রশ্ন, হোয়াট ইজ রিস্ক অ্যাসেসমেন্ট, ওয়াই ইট ইজ এসেনশিয়াল ফর ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন, রাইট দ্য রিস্ক অ্যাসেসমেন্ট প্রসেস অফ ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন। রিস্ক অ্যাসেসমেন্ট, রিস্ক অ্যাসেসমেন্ট প্রসেস, risk assessment is the overall process of risk identification, analysis, evaluation. Risk assessment is the initial of the institution who want to prevent risk within limited tolerance. রিস্ক অ্যাসেসমেন্ট মানে হচ্ছে প্রপার ওয়েতে রিস্ক আইডেন্টিফাই করা, রিস্ক অ্যানালাইসিস করা এবং রিস্ক ইভ্যালুয়েশন করা। কোনো একটা প্রতিষ্ঠানে ইজ ইনিশিয়াল, একদম শুরুতে রিস্কটাকে আইডেন্টিফাই করা, রিস্কটাকে মনিটর করা, রিস্কটাকে অ্যাসেস করার জন্য যে প্রসেসটা অ্যাপ্লাই করে সেটাকে বলা হয় রিস্ক অ্যাসেসমেন্ট প্রসেস। রিস্ক অ্যাসেস করা, রিস্ক অ্যাসেসের মধ্যে পড়বে রিস্ক আইডেন্টিফিকেশন, রিস্ক অ্যানালাইসিস, রিস্ক ইভ্যালুয়েশন। বেনিফিটস অফ রিস্ক অ্যাসেসমেন্ট, রিস্ক অ্যাসেসমেন্ট করলে কি হবে? রিস্ক অ্যাসেসমেন্ট করলে প্রপার হইতে রিস্ক আইডেন্টিফাই করা যাবে, রিস্ক অ্যাসেসমেন্ট করলে প্রপার হইতে রিস্ক অ্যানালাইসিস করা যাবে, রিস্ক আইডেন্টিফাই করলে প্রপার হইতে রিস্ক ইভ্যালুয়েশন করা যাবে, রিস্ক প্রপার হইতে ইভ্যালুয়েশন করতে পারলে মিটিগেশন স্টেপসগুলি প্রপার হইতে নিতে পারবো, মিটিগেশন স্টেপসগুলি প্রপার হইতে নিতে পারলে রিস্কের পরিমাণটা ইন্ডাস্ট্রি থেকে কমানো সম্ভব হবে। আমার মনে হয় বেনিফিটসটা আমি এমনি মানে ইজি ল্যাঙ্গুয়েজে বললে হয়ে যায়। রিস্ক অ্যাসেসমেন্ট প্রসেস, রিস্ক অ্যাসেসমেন্ট প্রসেস, রিস্ক আইডেন্টিফিকেশন। রিস্ক আইডেন্টিফিকেশন মানে হচ্ছে কোন কোন জায়গায় রিস্ক আছে সেটা আইডেন্টিফাই করা। কোথাও রিস্ক বেশি থাকে, কোথাও রিস্ক কম থাকে, কোনো কাস্টমারের ক্ষেত্রে বেশি রিস্ক থাকে, কোনো কাস্টমারের ক্ষেত্রে কোনো কম রিস্ক থাকে। যেমন আমরা বরাবরই বলি যে একজন সরকারি কর্মকর্তা বা একটা প্রাইভেট ব্যাংকার যখন আপনার এখানে কোনো অ্যাকাউন্ট ওপেন করতে আসে, কোনো ডিপোজিট রাখে, ইট উইল বি লিস্ট রিস্কি, কারণ সে তো চাকরি করে। কিন্তু একজন বিজনেসম্যান যখন আপনার ওখানে অ্যাকাউন্ট ওপেন করতে আসে, it will be treated a risky customer for you because আচ্ছা শরীর একটু টায়ার্ড লাগতেছে, বিকজ সে বিজনেসম্যানের ক্ষেত্রে ফান্ডিংটা আমরা প্রপার ওয়েতে জানতে পারি না, এই জন্য সে হচ্ছে আপনার জন্য রিস্কি প্রোডাক্ট। রিস্ক আইডেন্টিফাই করলাম, রিস্ক মেজার করব। রিস্ক মেজার করা মানে হচ্ছে এটাকে সংখ্যাভিত্তিক পরিমাপে নিয়ে আসবো। সংখ্যাভিত্তিক পরিমাপে নিয়ে আসলে এই যে লিখছে এখানে কোয়ান্টিটিভ জাজমেন্টে নিয়ে আসবো, যে ওর রিস্কের পজিশন কত আছে, কতটুকু আছে, এটা ভালো আছে না খারাপ আছে, এটা জাজমেন্ট করা হচ্ছে রিস্ক মেজারমেন্ট করা। অর্থাৎ রিস্ককে সংখ্যাভিত্তিক পরিমাপের মাধ্যমে পরিমাণ করার প্রসেসটাকে বলা হয় রিস্ক মেজারমেন্ট। রিস্ক মেজারমেন্ট যখন করে সেখানে বেসড অন সেন্সিটিভিটি, তারপরে বেসড অন ভোলাটিলিটি, বেসড অন ডাউনসাইড পোটেনশিয়ালিটি, এই পয়েন্টগুলিকে কনসিডার করে রিস্ক মোটামুটি মেজার করার চেষ্টা করা হয়। তারপরে 3 নম্বর প্রশ্ন হচ্ছে রিস্ক মিটিগেশন। রিস্ক মিটিগেশন হচ্ছে রিস্কটাকে কিভাবে কমানো যায়। You will add risk treatment, you will add risk tolerance, you will add any other means of activities by which you will mitigate the risk. Risk pricing. Risk pricing implies factoring risks into pricing through capital charge and loss profitability. Risk pricing মানে হচ্ছে আমার এই রিস্কটা যদি মানে যে কোনো অ্যাক্টিভিটিতে যেটা আমি ইনহেরেন্ট রিস্ক হিসেবে দেখছি সেটা যদি বিদ্যমান থাকে, বাই নেচার সেটা কতটুকু রিস্ক ইনকাট করবে, কতটুকু রিস্ক সেখানে বিদ্যমান থাকবে, এইটা আমরা যে মেজারমেন্টের মাধ্যমে দেখি সেটা হচ্ছে রিস্ক প্রাইসিং। রিস্ক প্রাইসিং হচ্ছে রিস্ক অ্যাসেসমেন্টের একটা পর্যায়। তারপর লাস্ট হচ্ছে রিস্ক মনিটরিং অ্যান্ড কন্ট্রোল। এবার রিস্ক মনিটর করে আমি সেটাকে প্রিভেন্টিভ মেজারে নিয়ে নিব, কন্ট্রোল করার জন্য যতগুলি স্কোপ আছে, যতগুলি স্টেপস আছে, ততগুলি স্টেপ ফলো করব। প্রথম প্রশ্নটা হচ্ছে রিস্ক অ্যাসেসমেন্ট প্রসেস। রিস্ক অ্যাসেসমেন্ট প্রসেস, রিস্ক অ্যাসেসমেন্ট প্রসেস কার? রিস্ক অ্যাসেসমেন্ট প্রসেসে, রিস্ক আইডেন্টিফিকেশন প্রসেস না, কিন্তু রিস্ক অ্যাসেসমেন্ট প্রসেস।
2 নম্বর প্রশ্ন আমরা পড়ব, এই চ্যাপ্টারে আছে, সেটা হচ্ছে রিস্ক অ্যাসেসমেন্ট টেকনিক। রিস্ক অ্যাসেসমেন্ট টেকনিক, ডেফিনেটলি রিস্ক অ্যাসেসমেন্ট প্রসেস আর রিস্ক অ্যাসেসমেন্ট টেকনিক কিন্তু এক কথা না। কেউ যদি বলেন যে ভাই রিস্ক অ্যাসেসমেন্ট টেকনিক আসছে, প্রসেস বিসমিল্লা পড়ে প্রসেস লিখে দিয়ে চলে আসছে, তাহলে ওই বিসমিল্লা আপনার জন্য পজিটিভ নেগেটিভ ইফেক্ট ক্রিয়েট করবে। যে আর আপনি মানে, কারণ আপনার তো পড়া হচ্ছে যেটা, আপনি সিগ্রিগেটিভ বুঝতে পারছেন যে এই জায়গাটাতে নিয়ার ক্লোজ ডিফারেন্স রয়েছে, নিয়ার ক্লোজ ডিফারেন্স। তাহলে নিয়ার ক্লোজ ডিফারেন্স যেটাতে থাকবে সেটা আপনি ম্যাটিকুলাসলি চেক করে লিখবেন। এটা ইটস ইউর রেসপন্সিবিলিটি, নট মাইন্ড অর নট বুক অর এনি আদার এন্টিটি। এটা আপনার রেসপন্সিবিলিটি যে যখন ভাইয়া পড়াচ্ছে, ভাইয়া ক্লিয়ারলি বলছে, ডিমান্ডলি বলছে, বোল্ডলি বলছে, লাউডলি বলছে, কনফিডেন্টলি বলছে যে এই দুইটা ভাইয়া দুইটা আলাদা প্রশ্ন, আমাদের প্যাচ হবে। এত বোল্ডলি বলার পরে পরীক্ষার হলে গিয়ে ঠিক প্যাচ করে দিয়ে চলে আসছে। সো রিস্ক ম্যানেজমেন্ট অ্যান্সারে রেগুলার প্রশ্নের পড়ার বাইরে আমি যে বকবক করে যতগুলি কথা আলাদাভাবে বলি, শুধুমাত্র টেকনিক্যালি কোয়েশ্চেনটা মনে রাখার জন্য, এই বকবকটাকে যিনি প্রায়োরিটি দিবেন পরীক্ষার হলে তিনি ভালো পরীক্ষা দিতে পারবেন। অ্যাটলিস্ট তার রিপিটেশন হবে না কোনো কোয়েশ্চেনে, এক কোয়েশ্চেনের অ্যান্সার অন্য অন্য কোয়েশ্চেনের অ্যান্সার দিয়ে তিনি আসবেন না। সো কোয়েশ্চেন নাম্বার 2 আমরা পড়ছি রিস্ক অ্যাসেসমেন্ট টেকনিক। রিস্ক অ্যাসেসমেন্ট টেকনিকগুলি কি কি? রিস্ক অ্যাসেসমেন্ট টেকনিক্স মানে হচ্ছে কোন কোন টেকনিককে অ্যাপ্লাই করলে এই যে রিস্ক অ্যাসেসমেন্টের উপরের প্রসেসটা আজ পড়েছি আমরা, সেটাকে সুন্দরভাবে উপস্থাপন করা যাবে, সুন্দরভাবে উপস্থাপন করা যাবে। এবং এই রিস্ক টেকনিকটার মানে উপকারিতাই, সুবিধাই হচ্ছে এটা যে রিস্ক টেকনিক অ্যাপ্লাই করে আমি রিস্ক ম্যানেজমেন্ট প্রসেস, যে প্রসেসটা আছে সেই প্রসেসটাকে প্রপার ওয়েতে স্ট্যান্ড বাই করব। মানে কোন ওয়েতে কাজ করলে রিস্কটাকে প্রপার ওয়েতে অ্যাসেস করে ম্যানেজ করা যাবে, সেই টেকনিক্সগুলি আমরা এখন দেখার চেষ্টা করব। প্রসেস আর টেকনিকের মধ্যে তাহলে ডিফারেন্সটা কি হলো তাহলে? প্রসেস আর টেকনিকের মধ্যে ডিফারেন্স হচ্ছে, প্রসেস হচ্ছে বাই ডিফল্ট একটা একটা সিস্টেম, একটা সিস্টেম। আর টেকনিক হচ্ছে কিছু ক্রাইটেরিয়া, কিছু টেকনিক্যাল পার্ট, এটা সিস্টেম না, কিছু টেকনিক্যাল পার্ট, যেই টেকনিক্যাল পার্টগুলি আমি অ্যাপ্লাই করলে ওই রিস্ক ম্যানেজমেন্ট প্রসেসটা প্রপার ওয়েতে কাজ করবে। মানে রিস্ক ম্যানেজমেন্ট প্রসেসটাকে প্রপার ওয়েতে রানাবল করার জন্য রিস্ক ম্যানেজমেন্ট টেকনিকগুলি কাজ করে, রিস্ক আইডেন্টিফিকেশন অ্যাসেসমেন্ট টেকনিকগুলি কাজ করে। রিস্ক অ্যাসেসমেন্ট টেকনিক, প্রথম টেকনিক হচ্ছে কোয়ান্টিটিভ অ্যানালাইসিস, দ্বিতীয় টেকনিক হচ্ছে কোয়ালিটিটিভ অ্যানালাইসিস। কোয়ান্টিটিভ অ্যানালাইসিস হচ্ছে যে অ্যানালাইসিসে আমি করব সেটা সংখ্যা ভিত্তিক অ্যানালাইসিস করলে সেটা আমার জন্য ট্রু ডেটা দিবে। মানে আমি ওরকম করে রিস্কে পড়বো না যদি আমি কোয়ান্টিটিভ অ্যানালাইসিস করি। আর কোয়ালিটিটিভ অ্যানালাইসিস হচ্ছে মেন্টাল জাজমেন্টটাকে আমি প্রায়োরিটি দিই। এখন রিস্ক ম্যানেজমেন্ট প্রসেসে সব জায়গায় কিন্তু সংখ্যাভিত্তিক রিস্ক আপনি পাবেন না। তাহলে সংখ্যাভিত্তিক রিস্ক যখন পাবেন তখন সেগুলিকে প্রোটেক্ট করা, প্রিভেন্ট করা বা সেগুলি মনিটর করার জন্য আপনি কোয়ান্টিটেটিভ জাজমেন্ট করবেন। আর যে সকল রিস্ক আপনি মনে করছেন যে ইনহিয়ারেন্ট, স্বতঃস্ফূর্ত বা ব্যক্তিগতভাবে থেকে আসে, ইল মোটিভ থেকে আসে, সেগুলিকে মোকাবেলা করার জন্য আপনি কোয়ালিটেটিভ অ্যানালাইসিস করবেন। কোয়ালিটেটিভ অ্যানালাইসিস করতে গেলে আপনি কি করবেন? কোয়ালিটেটিভ অ্যানালাইসিস করতে গেলে আপনি তাকে মোরাল সাজেশন দিবেন। কোয়ালিটেটিভ অ্যানালাইসিস করতে গেলে আপনি কথা বলার সাথে সাথে কোরআন হাদিস নিয়ে কথা বলবেন। অন্য ধর্ম হলে যে ধর্ম আছে সেই ধর্মের হোলি স্পিচগুলি তার সামনে আওড়াবেন, তাহলে তার মধ্যে একটা কনভিন্সিং পাওয়ার আসবে এবং সে অনুযায়ী সে ভালো কাজ করার চেষ্টা করবে বা রিস্কটাকে প্রপার ওয়েতে প্রসিড করবে। আদার রিস্ক অ্যাসেসমেন্ট মেথড, এই দুইটা রিস্ক অ্যাসেসমেন্ট মেথড ছাড়াও আরও বিভিন্ন মেথড কাজ করে। একটা হচ্ছে কোয়েশ্চেনিয়ার অ্যান্ড চেকলিস্ট মেথড। রিস্ক অ্যাসেসমেন্ট প্রসেসটাকে অনওয়ার্ড করার জন্য আপনি কোয়েশ্চেনিয়ার সেট করতে পারেন, সেটার অ্যান্সার নিয়ে আপনি যারা কনজিউমার, যারা মানে যারা আপনার রিস্ক ইন্ডিকেটর ইন্ডিকেটরের সুবিধাভোগী, তাদের ওপিনিয়নটা নিতে পারেন। চেকলিস্ট, একটা নির্দিষ্ট চেকলিস্ট দিলেন, চেকলিস্টে তারা টিক চিহ্ন দিবে অথবা তাদের ইভ্যালুয়েশন দিবে, এটা হতে পারে। ওয়ার্কশপ অ্যান্ড ব্রেন স্টর্মিং, কাস্টমার অথবা রিলেভেন্ট যারা রিস্ক অ্যাসেসমেন্ট ওয়েতে কিউতে কাজ করে তাদেরকে ওই রিলেভেন্ট ওয়ার্কশপ বা টেকনিক বা মেন্টাল স্টর্মিং যদি আপনি করতে পারেন, ইট উইল বি ওয়ার্ক ইনপ্রুডেন্টলি, এটা প্রপার ওয়েতে কাজ করবে।
ফ্লো চার্ট অ্যান্ড ডিপেন্ডেন্সি অ্যানালাইসিস। ফ্লো চার্ট মানে হচ্ছে চার্ট আকারে দিলেন আর কি। আমরা মানে একটা চার্ট আকারে দিলেন, এখান থেকে এখানে কি এখানে 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 হলো। আমরা যেমন আপনারা কেউ বাস্তু সংস্থান পড়েছেন? পুকুরের বাস্তু সংস্থান মনে আছে কিনা? পড়েছেন? পুকুরের ইকোসিস্টেম বাস্তু সংস্থান 9-10-এ পড়েছিলাম জীববিজ্ঞানে। সে বাস্তু সংস্থানে একটা পুকুরের ভিতরে 3 ধরনের উপাদানের কথা হয়। প্রথম স্তরের খাদক, দ্বিতীয় স্তরের খাদক, তৃতীয় স্তরের খাদক। প্রথম স্তরের খাদক হচ্ছে ঘাস, লতাপাতা, পোকামাকড়। দ্বিতীয় স্তরের খাদক হচ্ছে এগুলিকে যে ছোট মাছগুলি খায় তারা। তৃতীয় স্তরের খাদক হচ্ছে ছোট মাছগুলিকে যখন বড় মাছ, বোয়াল মাছ, হাঙ্গর মাছ খেয়ে ফেলে তখন সেটাকে বলা হয় তৃতীয় স্তরের খাদক। এই 3 স্তরের খাদককে একত্রে যে জায়গায় কন্ট্রিবিউট করা হয়, আলোচনা করা হয়, সেটা হচ্ছে বাস্তু সংস্থান। বাস্তু সংস্থানটা পুকুরের ক্ষেত্রে হয়, বাস্তু সংস্থানটা জলের ক্ষেত্রে হয়, বাস্তু সমুদ্র বাস্তু সংস্থানটা পুকুরের ক্ষেত্রে হয়, জলের ক্ষেত্রে হয়, স্থলের ক্ষেত্রে হয়, সকল ক্ষেত্রে হতে পারে। এই টাইপের অ্যানালাইসিসের কথা বলা হয়েছে। ফ্লো চার্ট দিয়ে অ্যানালাইসিস করতে পারে। তারপরে হচ্ছে হ্যাজার্ড হ্যাজার্ড অপারেশনাল মডিউল আছে, একটা স্টাডিজ আছে, সেটা দিয়ে করতে পারে। এফএমই অ্যাপ্রোচ আছে একটা, এই দুইটা অ্যাপ্রোচ দিয়ে করতে পারে। এই দুইটা অ্যাপ্রোচ আপনাদের বইতে যেহেতু ডিটেল দেয় নাই, ইউ নট নেসেসারি যে এই দুইটা মডেল পড়ার দরকার আছে, জাস্ট কনসেপ্ট একটু মাথায় নিলেই হয়ে যাবে। 3 নম্বর প্রশ্ন, 3 নম্বর প্রশ্নটা খুবই ইম্পর্ট্যান্ট। রাইট দ্য ক্লাসিফিকেশন অফ রিস্ক অফ ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন। ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনে কোন কোন রিস্কগুলি থাকে, এগুলি থেকে সংক্ষিপ্ত প্রশ্ন আসে। এগুলি শুধু ডেফিনেশন মনে রাখা, শুধু ডেফিনেশন মনে রাখা। দেখেন, রিস্ক ইন ব্যাংকিং ইন্ডাস্ট্রি রিস্ককে 2 ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে ফাইন্যান্সিয়াল রিস্ক আর একটা হচ্ছে নন ফাইন্যান্সিয়াল রিস্ক। ফাইন্যান্সিয়াল রিস্ক যেগুলিতে মনিটারি ভ্যালু থাকে, নন ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন যেগুলিতে মনিটারি ভ্যালু থাকে না, অর্থাৎ সংখ্যাভিত্তিক লাভ লোকসানটা যেখানে থাকে না, এটা হচ্ছে নন ফাইন্যান্সিয়াল রিস্ক। আর যখন টাকা পয়সার লেনদেন থাকবে, টাকা পয়সা কম কম বা বেশির ইস্যু থাকবে, তখন সেটাকে বলবো আমরা ফাইন্যান্সিয়াল রিস্ক। ফাইন্যান্সিয়াল রিস্কের মধ্যে আরও ক্যাটাগরি, 3টা ক্যাটাগরিতে ভাগ করা হয়। ফাইন্যান্সিয়াল রিস্কের মধ্যে প্রথমে আছে ক্রেডিট রিস্ক, মার্কেট রিস্ক, লিকুইডিটি রিস্ক। 3টা রিস্ক আমরা জানি। ক্রেডিট রিস্ক হচ্ছে ক্রেডিট লোন দেওয়ার ক্ষেত্রে যে সেটা। মার্কেট রিস্ক হচ্ছে মার্কেটে কোনো কারণে ইন্টারেস্ট রেট বেড়ে যাওয়া, কমে যাওয়া, এটা হচ্ছে মার্কেট রিস্ক। লিকুইডিটি রিস্ক হচ্ছে কাস্টমার আমার কাছ থেকে যে টাকাটা পাবে সেটা নেওয়ার রিস্ক হচ্ছে কাস্টমার রিস্ক। একটু লাইনে থাকেন 10টা সেকেন্ড। বড়োয়ার রিস্ক, যারা লোন নেয় তাদের রিস্কের কথা বলা হচ্ছে, এটা ক্রেডিট রিস্কের মধ্যে পড়ে। এই 3টে উপাদান ক্রেডিট রিস্কের মধ্যে পড়ে। বড়োয়ার রিস্ক হচ্ছে যারা লোন নেয় তাদের যে রিস্কটা সেটা হচ্ছে বড়োয়ার রিস্ক। ব্যাংকার একটা লোন নিলে এখানে বড়োয়ারের রিস্ক কম, পলিটিশিয়ান একটা রিস্ক নিলে বড়োয়ারের রিস্ক বেশি। ইন্ডাস্ট্রি রিস্ক, যেই প্রতিষ্ঠান লোন নেয় বা যেই প্রতিষ্ঠানকে লোন দেওয়া হয় সেটা হচ্ছে ইন্ডাস্ট্রি রিস্ক। পোর্টফোলিও রিস্ক হচ্ছে ক্রেডিট রিস্কের মতোই, অর্থাৎ কোনো একটা ব্যাংক বা কোনো একটা কাস্টমার যদি একের অধিক ব্যবসা প্রতিষ্ঠানের সাথে বিজনেস রিলেটেড ইস্যুতে জড়িত থাকে তাহলে সেটাকে বলা হয় পোর্টফোলিও রিস্ক। মার্কেট রিস্কের মধ্যে আরো কয়েকটা ক্যাটাগরি আছে। একটা হচ্ছে ইন্টারন্যাশনাল রেট রিস্ক, ইন্টারেস্ট রেট রিস্ক, আর একটা হচ্ছে এক্সচেঞ্জ রিস্ক, ইকুইডিটি মার্কেট রিস্ক। ইন্টারেস্ট মার্কেট রিস্কের মধ্যে পড়ে ইন্টারেস্ট রেট রিস্ক, এটা মার্কেট রিস্কের একটা পার্ট। তারপরে এক্সচেঞ্জ রেট হচ্ছে আমাদের বাই বিসি সেলিং, বাই এবং সেলের ক্ষেত্রে যে রেট হয় সেটা। ইকুইটি মার্কেট রেট হচ্ছে রিপো, রিভার্স রিপো, এই সকল জিনিসের ক্ষেত্রে যে রেটটা বিবেচনা করা হয় সেটা হচ্ছে ইকুইটি মার্কেট রিস্ক। লিকুইডিটি রিস্কের ক্ষেত্রে ওরকম কোনো আলাদা করে ব্যাখ্যা পড়ার দরকার নাই। অপারেশনাল রিস্কের ক্ষেত্রে বলছে অপারেশনাল রিস্ক, স্ট্র্যাটেজিক রিস্ক এবং পলিটিক্যাল রিস্ক। অপারেশনাল রিস্কের মধ্যে পলিটিক্যাল রিস্ক অপারেশনাল প্যাটার্নে আসে। স্ট্র্যাটেজিক রিস্ক হচ্ছে কোনো কারণে প্ল্যান বা ভিশন তৈরি করতে, সেট করতে যদি কোনো রিস্ক হয় সেটা। অপারেশনাল রিস্ক হচ্ছে অপারেশনাল অ্যাক্টিভিটি পারফর্ম করতে যে রিস্কটা হয় সেটা। এই সকল জিনিসগুলিকে, এই সকল রিস্কি আইটেমগুলিকে একত্রে
রিস্কের ডেফিনেশনে নিয়ে আসে। পরীক্ষার হলে রিস্কের ডেফিনেশনগুলি থেকে একটা ডেফিনেশন আসার সম্ভাবনা অনেক বেশি। সো সবাই একটু একটু মনোযোগ দিয়ে পড়বেন এটা। হুম, বল। তারপরের প্রশ্ন, হোয়াট ইজ রিস্ক লাইকলিহুড? হোয়াই ইজ রিস্ক লাইকলিহুড সিগনিফিকেন্স ফর রিস্ক ম্যানেজমেন্ট প্রসেস? রিস্ক লাইকলিহুড বলতে কি বোঝায়? লাইকলিহুড বাংলা সুন্দর অর্থ হচ্ছে প্রবাবিলিটি, মানে রিস্ক, কোন একটা জায়গায় কোন একটা রিস্কের ইস্যু হওয়ার প্রবাবিলিটিটা কি। হোয়াট ইজ রিস্ক লাইকলিহুড? হোয়াই ইজ রিস্ক লাইকলিহুড সিগনিফিকেন্ট ফর রিস্ক ম্যানেজমেন্ট প্রসেস? রিস্ক লাইকলিহুড মানে হচ্ছে রিস্ক হওয়ার সম্ভাবনাটা কোন। আমি এটাকে রিস্কি বলবো, এটা ঘটার সম্ভাবনা কতটুকু, খুব দ্রুত ঘটবে, ফ্রিকুয়েন্টলি ঘটে, না 3 মাস 4 মাস পরে ঘটে, সেটা আলোচনা করা হয় রিস্ক লাইকলিহুডে। রিস্ক লাইকলিহুডের ক্ষেত্রে আমাদের কিছু মানে রেটিং আছে। রিস্ক লাইকলিহুডের ক্ষেত্রে আপনার রেটিং যদি 1 হয়, তার মানে রিস্কটার ক্ষেত্রে ধরেন ব্যাখ্যা দিয়েছে এখানে, রেয়ার, ভেরি লাইকলি বাট নট ইম্পসিবল, আনলাইকলি, ওভার এ 10 ইয়ার্স পিরিয়ড। সাধারণত রিস্ক লাইকলিহুডের স্কোর যদি 1 হয়, তার মানে রেয়ার রিস্ক, এটা এটা বছরে মানে 10 বছরে একবার ঘটে এরকম। যদি 2 হয় আনলাইকলি, এটা 10 বছরের কম সময়ের মধ্যে হয়। পসিবল, এটা আরো কম, এটা 5 বছরের মধ্যে হয়। আর 5 নাম্বার হচ্ছে অলমোস্ট প্রথমটা, যেটাতে উইল অকার, মানে ফ্রিকুয়েন্টলি হয়, কুড অকার সেভারাল টাইমস পার ইয়ার, এটা মানে রিস্কি, এটা প্রায় হয়, এটা তার চেয়ে কম হয়, তার চেয়ে কম হয়, তার চেয়ে কম হয়, এটা একদমই হয় না, 10-12 বছরে একবার হয়। এই যে ইস্যুটা যেটা আলোচনা করা হয় সেটাকে বলা হয় রিস্ক লাইভলিহুড। পরের প্রশ্নটা, রিস্ক আইডেন্টিফিকেশন মেথড। দয়া করে কেউ এই প্রশ্নটা রিস্ক অ্যাসেসমেন্ট মেথড পড়বেন না, আমরা কিন্তু রিস্ক আইডেন্টিফিকেশন মেথড পড়ছি। রিস্ক আইডেন্টিফিকেশন মেথড, এটা ছিল রিস্ক অ্যাসেসমেন্ট মেথড এবং রিস্ক অ্যাসেসমেন্ট প্রসেস, রিস্ক অ্যাসেসমেন্ট ক্রাইটেরিয়া। আর আমরা এখন পড়ছি রিস্ক আইডেন্টিফিকেশন মেথড। রিস্ক আইডেন্টিফিকেশন মেথডের মধ্যে বলা হচ্ছে, রিস্ক আইডেন্টিফিকেশন মানে হচ্ছে রিস্ক কিভাবে শনাক্ত করতে পারবো। রিস্ক আইডেন্টিফিকেশন মেথডের মধ্যে প্রথমে হচ্ছে ব্রেন স্টর্মিং, এটা রিস্ক আইডেন্টিফাই করার একটা মেথড। শর্ট অ্যানালাইসিস, স্ট্রং উইকনেস, থ্রেটস এবং অপরচুনিটিসগুলি অ্যানালাইসিস করা হচ্ছে শর্ট অ্যানালাইসিসের মধ্যে পড়ে। রুট কজ অ্যানালাইসিস, রুট কজ অ্যানালাইসিস গোড়া কোথায় সেটা অ্যানালাইসিস করা। চেকলিস্ট বেস অ্যানালাইসিস, ইন্টারভিউ অ্যানালাইসিস, ডকুমেন্ট অ্যানালাইসিস, হিস্ট্রিক্যাল ডেটা অ্যানালাইসিস, সিনারিও অ্যানালাইসিস। এই সকল অ্যানালাইসিসের প্রসেসগুলিকে বলা হয় রিস্ক আইডেন্টিফিকেশন মেথড। তাহলে এই চ্যাপ্টার কিন্তু আলহামদুলিল্লাহ পড়া শেষ। এখানে আমরা পড়েছি কি কি? এখানে আমরা পড়েছি আসলে 4টা জিনিস। 1 নম্বরে আমরা পড়েছি, এই শীটটা আমি আজকে আপনাদেরকে দিব না, এই শীটে সংক্ষিপ্ত প্রশ্নটা একটু অ্যাড করে দিব, হ্যাঁ, মানে সংক্ষিপ্ত প্রশ্নটা একটু এখানে অ্যাড করে দিব। এখানে আমরা আসলে পড়ার চেষ্টা করেছি যে রিস্ক অ্যাসেসমেন্ট বলতে কি বোঝায়, রিস্ক অ্যাসেসমেন্টের প্রসেস কি, রিস্ক অ্যাসেসমেন্টের টেকনিক কি। আরেকটা প্রশ্ন পড়েছি রিস্ক আইডেন্টিফিকেশনের টেকনিক কি, একটু আগে যেটা পড়লাম। আরেকটা প্রশ্ন পড়েছি রিস্ক, এটা কি 2 নম্বর প্রশ্ন। 3 নম্বর প্রশ্ন যেটা পড়েছিলাম, রিস্ক লাইকলিহুড বলতে কি বোঝায়, রিস্ক লাইকলিহুডের প্রসেস বলতে আলোচনা করা। 4 নম্বর আমরা পড়েছি রিস্কের ক্ষেত্রে কোন কোন ধরনের, বিভিন্ন ধরনের যে রিস্ক জড়িত, সেই রিস্কগুলি কি কি সেগুলি ব্যাখ্যা করা। এই যে আমরা এখানে যত ধরনের রিস্ক পড়েছি, এই এই চার্টে যত ধরনের রিস্ক পড়েছি, সকল ধরনের রিস্ক, এগুলি সব সোজা রিস্ক। কোনো জায়গায় কেউ কি আমাকে, কারো জায়গায় যদি কারো কোনো প্রবলেম থাকে, এখানে যে রিস্কগুলির কথা বলা হয়েছে, ক্রেডিট রিস্ক, বরোয়ার রিস্ক, ইন্ডাস্ট্রি রিস্ক, পোর্টফোলিও রিস্ক, মার্কেট রিস্ক, ইন্টারেস্ট রেট রিস্ক, এক্সচেঞ্জ রেট রিস্ক, সিকিউরিটি মার্কেট রিস্ক, লিকুইডিটি রিস্ক, অপারেশনাল রিস্ক, স্ট্র্যাটেজিক রিস্ক, পটেনশিয়াল রিস্ক। এই রিস্কগুলির মধ্যে কেউ এমন কেউ কি আছেন যে কোনোটা ভাই আমি বুঝি না, কোনোটার ভাইয়া ডেফিনেশন? ভাইয়া পোর্টফোলিও আর স্ট্র্যাটেজিক রিস্কটা একটু যদি বলতেন। আচ্ছা, 1-2টা বলেছে, আর অন্য কারো কোনো রিস্কের কথা ডেফিনেশনে কোনো ইস্যু আছে? বলেন, নাইলে কিন্তু আমি জিজ্ঞেস করবো, আমি জানি কোনটা আপনারা বলতে পারবেন না ঠিকঠাক করে, আমি কিন্তু বললে ওইটা কিন্তু আটকায় যাবেন। বলেন, কারো কোনো কনফিউশন আছে কিনা? নাই, সবাই সবগুলি বুঝে।
ইকুইটি মার্কেট রিস্কটা কি কেউ কি আমাকে একটু বলে দিতে পারবেন? ইকুইটি মার্কেট রিস্ক, হোয়াট ইজ ইকুইটি মার্কেট রিস্ক? কে কি বলতে পারবেন? হোয়াট ইজ ইকুইটি মার্কেট রিস্ক? শেয়ার মার্কেটের জন্য মার্কেট যে স্টেবল কোনটা আছে ভাইয়া? আবার একটু ভাইয়া। শেয়ার মার্কেট ভেরি গুড, ভেরি ক্যাপিটাল গুড। মার্কেটের ইয়াস ইয়াস, নকিং এট একদম কাছাকাছি গিয়েছেন। শেয়ার, বন্ড, ডিবেঞ্চার, এই মার্কেটগুলিতে যে রেটে ট্রানজেকশন হয় সেই ট্রেডটা কম বেশি হওয়ার প্রসেসটা যে মার্কেট যে রিস্কটা ইনকার করে তাকে বলা হয় ইকুইটি মার্কেট রিস্ক। ভেরি গুড, থ্যাংক ইউ। দুইটা রিস্কের মধ্যে ঝামেলা ছিল, মানে আপনারা বলেছেন, একটা হচ্ছে পোর্টফোলিও রিস্ক আর একটা হচ্ছে স্ট্র্যাটেজিক রিস্ক। পোর্টফোলিও রিস্ক ধরেন আমার 5 লাখ টাকা আছে, ছিল একটা সময়, আমার 5 লাখ টাকা আছে, আমি শেয়ার মার্কেটে ঢুকেছি শেয়ার বিজনেস করার জন্য। এখন আমি তো বেশি জানি না শেয়ার মার্কেট সম্পর্কে, আবার গ্যামলিং যারা করে তাদের সাথে আমার লাইন নেই। আমি চিন্তা করলাম যে ডিসেম্বরের দিকে ব্যাংকের শেয়ারের দামটা বাড়ে, সো ডিসেম্বরের দিকে আমি কিছু শেয়ার কিনে রাখবো ব্যাংকের শেয়ার। জানুয়ারির দিকে ইন্স্যুরেন্সগুলি ডিক্লারেশন দেয়, ইন্স্যুরেন্সের কিছু শেয়ার কিনে রাখবো, আইটির কিছু শেয়ার কিনে রাখবো, ফার্মাসিউটিক্যালের কিছু শেয়ার কিনবো, ইঞ্জিনিয়ারিং কেয়ার কিছু শেয়ার কিনবো। 5 ধরনের শেয়ার কেনার আমি প্ল্যান রেখেছি, মানে রিস্ক নিতে চাচ্ছি না। তো আমি 5 লাখ টাকা সমানভাবে 1 লাখ টাকা করে আমি এবি ব্যাংকের শেয়ার কিনেছি 1 লাখ টাকার। অথবা আমি ওয়ান ব্যাংকের শেয়ার কিনেছি। এই ধরেন এই ইলেকশনের আগে আমার চিন্তা ভাবনা হচ্ছে হয়তো বিএনপি আসতে পারে, বিএনপি আসলে ওয়ান ব্যাংক ভালো হবে, এবি ব্যাংক ভালো হবে, কিনে রাখলাম। আমি আফতাবটো একটা ইঞ্জিনিয়ারিং শেয়ার কিনলাম। আমি বেক্সিমকো ফার্মা একটা শেয়ার কিনেছি, যেটা ফার্মাসিউটিক্যাল শেয়ার হিসেবে কিনেছি। আমি ইসল্যান্ড ইন্স্যুরেন্স একটা শেয়ার কিনেছি ইন্স্যুরেন্স কোম্পানির হিসেবে। এই 4-5 ধরনের শেয়ার কিনে আমি 5 লাখ টাকা অকুপাই করে ফেলেছি। তাহলে এবার আমি দেখলাম যে এই 5টা শেয়ার করার পর 2-3 মাস পরে আমার, মানে এই যে 5টা শেয়ার মিলে একত্রে একটা স্টেটমেন্টে সাবমিট হয়, সেই স্টেটমেন্টটাকে বলা হয় পোর্টফোলিও। পোর্টফোলিও যখন সিঙ্গেল কোনো আইটেম না থেকে সেখানে কয়েকটা রকম আইটেমকে একত্রে কম্বাইন করে অ্যানালাইসিস করার স্কোপ ক্রিয়েট করা হয়, তাকে বলা হয় পোর্টফোলিও। তাহলে পোর্টফোলিও রিস্ক হচ্ছে এই যে আমার 5 ধরনের শেয়ার, এবার আমি এখন ডিসিশন নিব আজকে। এবি ব্যাংকে শেয়ার আছে, ইসল্যান্ড ইন্স্যুরেন্সের শেয়ার আছে, আফতাবটের শেয়ার আছে, বেক্সিমকো ফার্মার শেয়ার আছে, তিতাসের শেয়ার আছে, তিতাস গ্যাসের শেয়ার আছে। কোনটা রাখবো, কোনটা ছাড়বো, কোনটার মার্কেট কি অবস্থা, কোনটা কি, বিভিন্ন অ্যানালাইসিস করে যাবতীয় ডিসিশন নেওয়ার পরে আমি ওয়ান ব্যাংকের শেয়ারটা, এবি ব্যাংকের শেয়ারটা ছেড়ে দিয়েছি। পরের দিনে এবি ব্যাংকের শেয়ারের দাম বেড়েছে, তার মানে আমার জন্য রিস্কি হলো না এটা? আমার জন্য আমি একটা রিস্ক ক্যারি করলাম। অথবা এবি ব্যাংকের শেয়ার বিক্রি করে আমি এমন একটা শেয়ার করলাম, পরের দিন সেই শেয়ারটার দাম বেড়ে গেছে, এবি ব্যাংকের শেয়ারের দাম বেড়ে গেছে, তাহলে আপনার জন্য রিস্ক ইনকাট করলো না? যখন অনেকগুলি শেয়ার, অনেকগুলি আইটেম, অনেকগুলি বিজনেসকে অ্যাকোমোডেট করে, প্রাণ আরএফএল, ওয়াশরুমের মানে শাওয়ার থেকে শুরু করে মাথার চিরুনি পর্যন্ত করছে, কোন আইটেম কোনটা কতটুকু ভালো হবে খারাপ হবে, এই সকল প্রোডাক্টের একত্রে নিয়ে অ্যানালাইসিস করাটাকে বলা হয় পোর্টফোলিও অ্যানালাইসিস। এই পোর্টফোলিও অ্যানালাইসিসের যে রিস্কটা ইনকার্ড হয় সেটার নাম হচ্ছে পোর্টফোলিও রিস্ক। স্ট্র্যাটেজিক রিস্ক, পরিকল্পনার রিস্ক। গভর্নমেন্টের স্টেক থেকে ধরেন বিভিন্ন রকম পরিকল্পনার কথা বলে, আওয়ামী লীগ এক ধরনের পরিকল্পনা নেয়, বিএনপি এক ধরনের পরিকল্পনা নেয়, জামাত আবার আরেক ধরনের পরিকল্পনা নিয়ে এগুচ্ছে এগুচ্ছে। এই যে প্রত্যেকের যে নিজস্ব প্ল্যান অনুযায়ী আগানো বা নিজস্ব একটা প্ল্যান করা, সেই প্ল্যানটাকে বলা হয় স্ট্র্যাটেজি। এখন এটার ক্ষেত্রে রিস্ক থাকে কি? এটার ক্ষেত্রে রিস্ক থাকে কারণ আপনি বলছেন যে আপনি এই পরিকল্পনাটা নিচ্ছেন, যদি এটা প্রপার ওয়েতে কাজ না করে তাহলেই তো এটা রিস্ক হয়ে গেল আপনার জন্য। বিএনপি একটা প্ল্যান নিয়ে আছে, জানেন বিএনপি কি জানি একটা ফ্যামিলি কার্ড না কি কার্ডের কথা বলেছে, যে এতজনকে দিবে ইত্যাদি ইত্যাদি দিবে। তো কোনো কারণে যদি বিএনপি এটা না দিতে পারে তাহলে তারা তাদের স্ট্র্যাটেজিগত রিস্কে পড়বে। অন্যরা চিন্তা করবে বিএনপি ফ্যামিলি কার্ড দিতে বলেছে বাট তারা দিতে পারে নাই, সো এইটা তাদের ভোট বা তাদের জনপ্রিয়তার উপর কিন্তু একটা effect ফেলে। স্ট্র্যাটেজিক প্ল্যানের ক্ষেত্রে আমাদেরও স্ট্র্যাটেজিক প্ল্যান থাকে, ব্যাংকের ক্ষেত্রেও থাকতে পারে। যদি আমরা ব্যাংকের এক্সাম্পল বলি, ব্যাংকের ম্যানেজমেন্টের একটা স্ট্র্যাটেজি প্ল্যান থাকে। ম্যানেজমেন্ট চিন্তা করে এই বছর আমরা কত প্রফিট করব, তার জন্য কোন পার্টে কাকে নিয়োগ দিব, কাকে কিভাবে ইউটিলাইজ করব। যদি এটা ঠিকঠাকভাবে কাজ করে তাহলে স্ট্র্যাটেজি প্রপার ওয়েতে কাজ করেছে, যদি ঠিকঠাক করে ভাবে কাজ না করে তাহলে স্ট্র্যাটেজি প্রপার ওয়েতে কাজ করে নাই। খুব সিম্পল কথা, তাহলে প্রপার ওয়েতে স্ট্র্যাটেজি কাজ করে নাই। আওয়ামী লীগ সরকার
5ই আগস্টের আগের যে স্ট্র্যাটেজিটা নিয়েছিল সেটাই প্রপার হইতে কাজ করে নাই। এখন যারা এনসিপি তখন তারা যে স্ট্র্যাটেজিটা নিয়েছে সেটাই স্ট্র্যাটেজি ঠিক হইতে কাজ করেছে। দ্যাটস ওয়াই মানে প্রত্যেকটা জায়গায় কিন্তু রিস্ক থাকে। যদি আপনি ওভারকাম করে ফেলেন তাহলে আপনার স্ট্র্যাটেজিটা কাজ করেছে, রিস্কটা মিটিগেটেড। যদি আপনি আপনার প্ল্যানে ধরা পড়েন বা প্ল্যানে প্রপার হইতে ঠিকঠাক করে এক্সিকিউট করতে না পারেন তাহলে আপনি রিস্কে পড়বেন। ইট ইজ কল্ড স্ট্র্যাটেজিক রিস্ক। সব প্রশ্ন 4টা। একটা হচ্ছে রিস্ক অ্যাসেসমেন্ট বলতে কি বোঝায়, রিস্ক অ্যাসেসমেন্ট প্রসেস কি, রিস্ক অ্যাসেসমেন্টের টেকনিকগুলি কি কি, রিস্ক আইডেন্টিফিকেশনের টেকনিক বা মেথডগুলি কি, তারপরে হচ্ছে রিস্ক 4 নম্বর প্রশ্নটা কি পড়েছিলাম আমরা, রিস্ক লাইকলিহুড বলতে কি বোঝায়, রিস্ক লাইকলিহুডের প্রবাবিলিটি। তারপরে লাস্টে আমরা পড়েছি ডিফারেন্ট টাইপস অফ রিস্কের ডেফিনেশন। কেউ একজন বলেন লাস্ট মিনিট, 1 মিনিটে বলেন আমরা এই চ্যাপ্টারে কি কি পড়েছি, চ্যাপ্টার শেষ। রিস্ক অ্যাসেসমেন্ট, প্রসেস এবং টেকনিক, হ্যাঁ, রিস্ক আইডেন্টিফিকেশন, তারপরে হচ্ছে রিস্ক মেথড, আর রিস্ক লাইকলিহুড, আর কিছু ডিফারেন্স। ডিফারেন্সড, ভেরি গুড। এখন যদি এবার পরীক্ষায় আসে কি আসতে পারে, এগুলি ডেফিনেশনের জন্য অবধারিত 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 অবধারিত, এগুলি এগুলি থেকে আসতে পারে, একদম ডেফিনেশন, এইগুলি থেকে ডেফিনেশন আকারে আসতে পারে। নর্মালি এখান থেকে রিস্কের মধ্যে দিয়ে পার্থক্য আসার সম্ভাবনা কম। পার্থক্য আসতে পারে রিস্ক আইডেন্টিফিকেশন এবং রিস্ক অ্যাসেসমেন্টের মধ্যে পার্থক্য কি, শুধু এতটুকু আসতে পারে। আর এই চ্যাপ্টারের জন্য কোনো ইম্পর্টেন্ট প্রশ্ন নাই। 2টা মডিউল কিন্তু আমাদের আলোচনা ফেয়ার এনাফ শেষ, 2টা মডিউলের ডিসকাশন শেষ। এই 2টা মডিউল আপনারা ঠিকঠাকভাবে পড়বেন মোটামুটি। আর আমি যে শিটের সাথে অ্যালাইন করে দিব, কেস স্টাডি, সিঙ্গেল কোয়েশ্চেন, পার্থক্যের অংশটুকু নিচের দিকে অ্যাড করে দিব, ওইটা সহ কমপ্লিট প্রিপারেশন নিলে 2টা মডিউল ইউ হ্যাভ কমপ্লিটেড। সবাই ক্লিয়ার? কোনো জি। জায়গায় কোনো বুঝতে অসুবিধা আছে? এত বোঝার পরে কিন্তু পরীক্ষা খারাপ করলে নিজের কাছে খারাপ লাগবে, মানে এত গোছানোর পরে। সো আমরা যেভাবে বলছি, দরকার হলে আরেকবার রেকর্ডিংটা শুনবেন, শুনে আপনার মতো করে আপনি কোর্স প্ল্যান করলে ইনশাল্লাহ ইউল বি প্ল্যান্ড। ধন্যবাদ সবাইকে। আমরা আইসিটি ক্লাস শুরু করব রেকর্ডিং ওই যে পরে। স্যার ওই যে ক্লাস কি বল? 1-এর রেকর্ডিংটা দেওয়া হয়নি, ক্লাস 1-এর রেকর্ডিংটা গ্রুপে দেওয়া আছে, আপনি হয়তো পরে জয়েন করেছেন। অন্য কারো কি ক্লাস 1-এর রেকর্ডিং নিয়ে ইস্যু আছে? শেয়ার করে দিবেন। আচ্ছা, তাহলে আমি পার্সোনালি আপনাকে শেয়ার করবো, যেহেতু অন্যদের প্রবলেম নাই, তার মানে অন্যরা সবাই পেয়েছে। ঠিক আছে। কারো কোনো রেকর্ডিং কোনো কিছু যদি প্রবলেম হয়, প্রফেশনাল কমিউনিটি যে গ্রুপটা আছে সেটাতে মেসেজ না দিয়ে আপনারা আমাকে পার্সোনালি মেসেজ দিলে আমি দেখব, আমি তাহলে ব্যবস্থা নিব ইনশাল্লাহ। কারণ প্রফেশনাল কমিউনিটিটা একদম মাস কমিউনিটি, তো এখানে অনেক সিনিয়ররা আছে, অনেক সিনিয়ররা আছে। সেই জন্য আমরা আসলে ওই গ্রুপটা রেখেছি কমিউনিটি বিল্ড আপ করার জন্য, রিলেশন বিল্ড আপ করার জন্য, বিভিন্ন জব স্কোপ ক্রিয়েট করার জন্য। ওখানে যদি আমরা এই ন্যারো ইস্যুসগুলি আমরা পার্সোনালি শেয়ার করেন, আমি তাহলে ফিডব্যাক দেবো ইনশাল্লাহ। সবাই ভালো থাকেন, আসসালামু আলাইকুম।